আজকের ঘটনাটা একটা তান্ত্রিককে নিয়ে। আচ্ছা। কোনোদিন কি শুনেছো একটা জীবন্ত মানুষের শরীর থেকে আত্মা বের করে নিচ্ছে কেউ? আলাদা স্বপ্ন দেখছে, ওনাকে হাড়ি কাঠে বসানো হয়েছে, ওনার মাথাটাকে কেটে দিচ্ছে। ওনার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে, লাল পেরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা থালা, কাঁসার থালাটার মধ্যে মোস্ট প্রবাবলি মাংস রয়েছে, কারণ উনি স্পষ্ট বুঝতে পারেনি। কালুয়াদা দরজা থেকে বেরাচ্ছে, সেই বেরানোর সময় কালুয়াদাকে কেউ একটা পেছন থেকে ধাক্কা মারে। হরর মাইন্ডস বাই শান্তদ্বীপের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই ভৌতিক পডকাস্ট নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা। এটা আমাদের অবশ্যই আপনারা এতদিনে জেনে গেছেন যে সেকেন্ড চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা মানে অত্যন্ত ভুতুড়ে। আমি এটাই বলতে পারি। অনির্বাণ আমাদের সাথে আছে। অনির্বাণ, কেমন আছো? ভূত, প্রেত, পিশাচ, যত রকমের এই খারাপ নেগেটিভিটি, এগুলো নিয়ে ভালোই আছি, ভালো থাকার চেষ্টা করছি, ভালোর দলে রয়েছি। আজকে আমাদের সাথে মানে কি শেয়ার করবে তুমি, কোন ঘটনা? ম্যাক্সিমাম ভূতের গল্প কী নিয়ে হয়? ভূত নিয়ে হয়। ভূত নিয়ে, হ্যাঁ। ঠিক আছে। আজকের ঘটনাটা একটা তান্ত্রিককে নিয়ে। আচ্ছা। ঠিক আছে। কোনোদিন কি শুনেছো একটা জীবন্ত মানুষের শরীর থেকে আত্মা বের করে নিচ্ছে কেউ? না। তারপরে যে কি হয়, এটা আজকে তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি আমি। ঘটনাটা দেখো, আমি আমার চ্যানেলে যে ঘটনাগুলো পড়ে শোনাই, শুধু এইটা না যে আমি শুধু ভূতের ঘটনাই শোনাই, আমি কিন্তু অদ্ভুত, মানে যেগুলো ধরো তোমার শোনেনি মানুষ, যেগুলো কোনো লজিক থাকে না, এরকম অদ্ভুত অবিশ্বাসনীয় ঘটনা অনেক কিছুই ঘটে। এবার সেটা ধরো তোমার কোনো ঠাকুরেরও হতে পারে, কোনো ভৌতিকও হতে পারে। এইসব ঘটনাগুলো আমি কভার করি। এবার এর মধ্যেই একটা ইনসিডেন্ট আমার কাছে এসেছিলো, যেটা খুবই ক্রিপি। ঠিক আছে। এটা মানে আমি শোনার পর না, আমি লিটারালি ভেবেছিলাম যে এটা আমার আপলোড করা উচিত কি উচিত না, কারণ এতটা নিচ বৃত্তির একটা কাজ এই ঘটনাটার মধ্যে রয়েছে। আমি বেশ কিছু ডিটেলসে বলবো না, তুমি শোনো ঘটনাটা আগে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসি যে তান্ত্রিক বা যারা তন্ত্র সাধনা করে, তাদের কাছে হুট করে কোনোদিনও যেতে নেই, বা সরাসরি কোনোদিনও যেতে নেই। কেন যেতে নেই সেটা অনেক রকম কথা হয়তো আমরা শুনেছি। তারা অনেকে বলে যে দেখো, সবাই তো আর খারাপ হয় না, সবাই তো আর একদম ভালো হয় না, বা সবাই তো আর মানে সৎ পথে চলে না, কেউ থাকে যারা অসৎ পথেও চলে। তো আমরা অনেক সময় শুনেছি হচ্ছে তান্ত্রিকরা অনেক সময় ম্যানিপুলেট করে নেয়। ঠিক আছে। তো সেরকমই একটা ঘটনা আমি শোনাচ্ছি। ঘটনাটা হচ্ছে, যাকে কেন্দ্র করে, তার বাড়ি হচ্ছে আমাদের কালীঘাটে। আচ্ছা। ঠিক আছে। কালীঘাটের ওখানে তার বাড়ি। সে খুব সাধারণভাবেই মা কালীর ভক্ত হবে। তো ওনার নাম হচ্ছে, আসল নামটা আমি জানি না, মোস্ট প্রবাবলি ওনার ডাক নাম হচ্ছে কালুয়াদা। ঠিক আছে। উনি এখন জীবিত নেই, মারা গেছেন। কীভাবে মারা গেছেন সেটার আজকে ঘটনাটা আমি বলব। খুব ডিস্টার্বিং একটা জিনিস, কারণ একটা মানুষ যদি বারবার শোনে যে তার আর হাতে সময় বেশি দিন নেই, তাহলে সে এমনি ভেতর থেকে অর্ধেকটাই মরে যাবে। বাকি যেটুকুনি মরার থাকে, সেই ঘটনাটা আজকে আমরা জানবো। তো কালুয়াদা ছোটোবেলা থেকেই একটু কালী ঠাকুর ভক্ত। দেন উনি প্রত্যেক বছরই যখন কালী পুজো হয়, উনি তারাপীঠ যায়, তারাপীঠে মায়ের ওখানে পুজো দেয়। তারপরে এখানে যখন শ্মশান কালী পুজো হয় আমাদের কলকাতায়, যখন উনি এখানে থাকেন, সেই সময় উনি শ্মশান কালীতে বলি দেয় না, পাঠা বলি দেয়। তো সেরকমই 2017, ঠিক আছে। এবার দেখো, আমি তো এক্স্যাক্ট সালটা আমার মনে করতে পারছি না। ঠিক আছে। 2017 মোস্ট প্রবাবলি উনি একাই তারাপীঠ যেতেন। তো উনি তারাপীঠ যায়, তারাপীঠে যেমন পুজো আর্চা হয় সেরকম পুজো আর্চা উনি করে উনি ওই দিনকে আর কিছু করেন না, উনি হোটেলে চলে আসেন। এবার অনেকের দেখবে না, অনেকের ভালো লাগে যে এই সাধু সন্ন্যাসীদের সঙ্গ করতে, অনেকের ভালো লাগে এই জিনিসটা। আমিও কিছু মানুষের কাছে গেছি, আমারও বেশ কথা ভালো লাগে বেসিক্যালি ওদের। তো ওরকমই উনি সঙ্গ করতে পছন্দ করতেন, এবং উনি ওই তারাপীঠেরই একজন তান্ত্রিকের কাছে, যে কবারই তারাপীঠ যেতেন উনি তার কাছে যেতেন। সেই বছর হয়তো কোনোভাবে ওনাকে পায়নি। তো ওনার হয়তো কোনো মনস্কামনাও ছিল যে কিছু জানতে হবে আমার। তো সেরকম একটা জিনিস, একটা মনস্কামনা নিয়ে উনি তারাপীঠ শ্মশানে যেরকম যায় লোকে, সেরকম গেছে। সেখানে গিয়ে একটা তান্ত্রিকের সঙ্গে ওনার আলাপ হয়েছে। ঠিক আছে।
কোনো চেনা জানা না, কোনো কিচ্ছু না, কোনো কারোর থ্রুতে না, নিজেই গেছেন, নিজেই দেখেছেন, বসেছেন, থেকেছেন, ভালো লেগেছেন, তার সঙ্গে আলাপ করেছেন। এবার কালুদাদা ওই তান্ত্রিকের কাছে জিজ্ঞেস করেছিল যে এইবারও তো আমি বলি দেবো, মানে প্রত্যেক বছরই বলি দিই, এইবারও বলি দেবো। এবার মা তো আমাকে দেখছেই, আরেকটু যদি কিছু করা যেতে পারে, মাকে যদি আরেকটু খুশি করতে পারি, কী করবো? তো এইটা উনি জিজ্ঞেস করেছিল ওই তান্ত্রিককে। এবার ওই তান্ত্রিক অনেক রকমই কথা বলেছিল, যার মধ্যে দেখো অনেক রকম কথাগুলো না, আমি তো আমার চ্যানেলে যে ঘটনাগুলো পড়ে শোনাই সেগুলো তো আমি স্ক্রিপ্ট মানে একটা তৈরি করে নিতে হয়, কারণ আমাকে ডিটেলে বলতে হয় কী কী হয়েছিল না হয়েছিল। তো অতটা ডিটেলে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি উইদাউট স্ক্রিপ্ট তোমাকে বলছি একদম। তো কিছু কিছু হাইলাইটেড পোর্শন তোমাকে আমি বলছি যেগুলো তান্ত্রিক বলেছিল। তান্ত্রিক বলেছিল যে তুমি যেরকম বলি দাও, তুমি এই বছরও বলি দাও। বলির আগে তুমি যেই পুজোটা করো পাঠাকে, সেটা এবছর অন্যভাবে করো, অন্যভাবে করো, ঠিক আছে? এবার ও কিউরিয়াস হয়ে, মানে কালুদাদা উনিও কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করেছে যে কীভাবে করবো। তখন তান্ত্রিক ওনাকে কিছু বিধিবিধান বলে দেয়, পুজোটা কীভাবে করতে হবে, পাঠাটাকে কীভাবে পুজো করতে হবে। তো ওই বিধিবিধানগুলো শুনেছিল। এবার আরেকটা কথা ওই তান্ত্রিকটা বলেছিল যে ওই পাঠার যে পুজোটা হবে সেটার যে মন্ত্রটা, সেই মন্ত্রটা এবার ইউজুয়ালি পাঠা পুজো হবে যেখানে বলি হবে সেখানেই, যিনি পুজো করবেন তিনি ওখান থেকে পুজোটা হবে, তো মন্ত্র ওখানকারই হবে স্বাভাবিকভাবে। এবার দেখো আমরা তো অত কিছু জানি না, বাট আমরা মনে করি কালী ঠাকুর বা কোনো যদি তোমার শ্মশান কালী পুজো বলে, এগুলোর মন্ত্র সেপারেট হয়, আর এগুলোই সবাই উচ্চারণ করে। তো ওই তান্ত্রিক কালুদাদাকে কিছু মানে একটা অন্য রকমের মন্ত্র উনি কালুদাদাকে একটা নোটের মধ্যে, মানে একটা কাগজের মধ্যে উনি লিখে দিয়েছিলেন। বলেছিল যে তুই যখন পুজোটা করবি পাঠার, সেই দিন যেই পুরোহিতকে দিয়ে করাবি, সেই পুরোহিতকে দিয়েই মন্ত্রটা পড়াবি, ঠিক আছে? এবার কালুদাদা তারপরে তারাপীঠ থেকে চলে এসছে। এবার ওই কাইন্ড অফ বলে না ভাগ্য বিচার, ওটাই হয়তো করতে গেছিলো কালুদাদা। আচ্ছা, ঠিক আছে, কালুদাদা চলে এসছে। এসে এবার সেই সময় তোমার কালী পুজো, শ্মশান কালী পুজো হবে। শ্মশান কালী পুজোর দিন উনি পুজো আর্চা করেছে। এবার ওই সময় কালুদাদার শরীরটা একটু ভালো যাচ্ছিল না বলে উনি একটু স্ট্রেসড হয়ে পড়েছিল, যার জন্য ভেবেছিল যে যদি মাকে আরও বেশি খুশি করতে পারে তাহলে হয়তো ওভারকাম করে যাবে। তো যাই হোক, ওই পুজোর দিন উনি পাঠাটাকে পুজো করায়, ওই তান্ত্রিক যা বলে বিধিবিধান দিয়েছিল ওই অনুযায়ী পুজো করায়, ওই মন্ত্র পাঠই করায় যে এই ব্রাহ্মণকে দিয়ে পুজো করেছে, এই ব্রাহ্মণকে দিয়ে। এবার আমার খুব স্ট্রেঞ্জ লেগেছিল এটা শুনে যে একটা ব্রাহ্মণ তো অ্যাটলিস্ট আইডিয়া করতে পারবে যে এটা কিসের মন্ত্র। তো আমি যখন জিজ্ঞেস করি, মানে এবার আমাকে তো জিজ্ঞেস করতেই হবে কারণগুলো, কারণ দেখো একটা ঘটনা শুনিয়ে দিলাম, ওটা তো বেলজিক্যাল ঘটনা হলে হবে না, জিনিসটার একটা মানে একটা বেস থাকা দরকার। যে যাই হোক সেসব না হয় বলছি না। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি তখন ওটা বুঝতে পারলো না যে মন্ত্রটা অন্যরকম রয়েছে বা ওটার মধ্যে খারাপ কিছু রয়েছে। এই কথাটা কেন বলছি, এই কথাটা বলা দরকার, নাহলে তুমি হয়তো পরে গিয়ে তোমার হয়তো একটু বুঝতে হয়তো অসুবিধা হতেও পারে। তো ওই পুরোহিত কিছু বুঝতে পারেনি, উনি মন্ত্রটা পড়ে দিয়েছে, শ্মশানকালীর মন্ত্র ছিল, একদম সাদামাটা শ্মশানকালীর মন্ত্র, তার মধ্যে হয়তো কিছু কিছু ওয়ার্ড এক্সট্রা ছিল, কিছু কিছু শ্লোক এক্সট্রা ছিল। তো একদম উনি সাদামাটা মনের মানুষ, উনি করে দিয়েছেন পুজোটা। কালীঘাটে পুজোটা করিয়েছিল, ঠিক আছে, সরি শ্মশানকালীর পুজো যেখানে হয় সেখানে না, কালীঘাট থেকেও পুজোটা করিয়েছিল, মন্দির থেকে পাঠা পুজোটা করিয়ে নিয়ে ও যেখানে শ্মশানকালী পুজো হবে ওই দিনকে দুপুরবেলা ওখানে গিয়ে পাঠাটাকে দিয়ে চলে এসছে। আসার পর থেকে না মানে ওই কালুদাদার শরীরটা একটু খারাপ লাগছিলো, একটু উইকনেস কাজ করছিল একটু। এবার যেহেতু বললাম শরীরটা ওই সময় খারাপ ছিল, একটু স্ট্রেস যাচ্ছিলো, একটু আনস্টেবিলিটি ছিল, যার জন্য একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। এবার তাও বেশি অসুস্থ মানে এমন না যে বিছানায় শুয়ে রয়েছে সারাদিন, এরকম না, ধরো রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ বসছে, একটু শান্ত থাকছে, কম কথা বলছে, এরকম একটা হাবভাব। তো এই জিনিসটা মানে একদমই নোটিসেবল না, ঠিক আছে, একদমই নোটিসেবল না, বা হয়তো কিছু যদি নোটিসও করে তাহলে ভাববে হয়তো এমনি চুপ রয়েছে, মন খারাপ বা অন্য কিছু একটা। তো উনি বাড়ি চলে আসেন, বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করেন, সব কিছুই স্বাভাবিক। সন্ধেবেলা যেখানে শ্মশানকালী পুজো হবে সেখানে যায়, ওই পাঠা বলি হচ্ছে সেই বলিও দেখে। এবার ওই বলি শেষ হওয়ার পর ওর পুজোর জন্য ওয়েট করেন, মানে পুজোর তো হওয়ার সময় বলিটা হবে, তো ওর শেষ অবধি ওয়েট করেন, বাড়ি চলে আসছিলো। এবার স্ট্রেসড ছিল ওই সময়, বাড়ি চলে আসছিলো। আসার পথে এবার দেখো একটা এজের মানে এবার ওনার যা বয়স, মানে যে পাঠিয়েছে তার অ্যাকচুয়ালি মামা কালুদাদা, তো ওদের পাড়ায় কালুদা বলেই ডাকে, ইভেন ওর ভাগনা ওকে কালুদা বলেই ডাকে, মামা বলে ডাকে না, তো আমাকে সেভাবেই বলেছে, আমি সেভাবেই বলছি।
তো কালুয়াদা ড্রিঙ্ক করে বন্ধু বান্ধবদের সঙ্গে, যেহেতু পুজোর রাত, ওদেরও একটা মজা আনন্দ থাকে, ওরা ড্রিঙ্ক করেছে। ড্রিঙ্ক করলো, ড্রিঙ্ক করার পর বেশ ভালোই সব ঠিকঠাক। ড্রিঙ্ক করার পর যখন কালুয়াদা বাড়ি ফিরছে, ওই মাঝ রাস্তায় হঠাৎ হার্ট অ্যাটাক হয়। দম নিতে 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 তো হঠাৎ শ্বাসকষ্ট হয়, দমটা বন্ধ হয়ে যায়, উনি অজ্ঞান হয়ে যায়। মানে বেশিক্ষণ সময় নষ্ট হয়নি ওখানে যে শ্বাসকষ্টটা হলো উনি বসবে, এরকম এতটা সময় পায়নি, ঠিক আছে। কারণ এই জিনিসটা তো উনিও একটা বুঝতে পেরেছে, আর যারা ওনার আশেপাশে ছিল তারাও দেখেছে, প্রত্যক্ষ করেছে একদম পুরো। তো সময় বেশি পাননি যে ওনাকে রেস্কিউ করা হবে বা কিছু প্রিকশন, হসপিটালে তো নিয়েই যাবে, ঠিক আছে। মানে প্রিকশন যাবে, ধরো মানে অনেকে না দম দেয়, ঠিক আছে, বুক চাপড়ায় শ্বাসকষ্ট হলে, পিঠ চাপড়ায়, সেগুলো যে করবে ওই সময়টাও পায়নি। শ্বাসকষ্টটা উঠেছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। এবার ধর করে বাড়ি এনেছে। বাড়ি এনে চোখে মুখে জল দিচ্ছে, দেখছে যে কিছুই খুব একটা রেসপন্স করছে না, তো ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে। মানে এবার যেহেতু যেখানে ড্রিঙ্ক করছিল ওখান থেকে আসার পথেই বাড়িটা, তাই জন্য ওই বাড়ি হয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ভর্তি হয়েছে, ঠিক আছে। এবার হসপিটালে ভর্তি হওয়ার সময়টাতে এতটা ওনার সিচুয়েশান এতটা প্যাথেটিক হয়ে গেছিলো যে ওনাকে আইসিইউতে রাখতে হয়েছিল, আইসিইউতে, ঠিক আছে। তো এবার এই জিনিসটা হলো, ততক্ষণ ওখানে বলিও হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার কি হয়েছে, উনি কালুয়াদার যিনি স্ত্রী ছিলেন, যিনি মামি ছিলেন, কালুয়াদার বউ যিনি, উনি ওই যিনি শ্মশানকালী পুজো করেছিলেন ওনার কাছে যান, যে গিয়ে বলেন যে বাবা আমার তো স্বামীর এরকম হলো, এখান থেকেই যাচ্ছিলো, পুজো তখনও শেষ হয়নি, চলে যাচ্ছিলো, বাড়ির দিকেই আসছিলো, আসার সময় ড্রিঙ্ক করার পরে এরকম হয়েছে। তো এটা দেখো একদমই মানে শুনতেও হয়তো একদম ন্যাচারাল লাগছে যে ড্রিঙ্ক করার পর একটা হার্ট অ্যাটাক হয়েছে, শরীর খারাপ করেছে। তো ওই পুরোহিত উনি বললেন যে ঠিক আছে, দেখ চিন্তার কোনো কারণ নেই, মানুষ যখন আছে প্রবলেমস তো থাকবেই মানুষের, কারণ প্রবলেম ছাড়া তো জীবন চলবে না। তো তুই এক কাজ কর, মায়ের কাছে মনস্কামনা তো জানা, আমি তোকে একটা মায়ের পায়ের ছোঁয়ানো তোকে ফুল দিচ্ছি, এটা নিয়ে তোর স্বামীর মাথায় ঠেকা, ঠিক হয়ে যাবে। তো সেরকম ওই কালুয়াদার বউ তাই করেছে। উনি ফুলটা নিয়ে ইসেতে গেছে, হসপিটালে গেছে, ফুলটা ছুঁয়েছে ওই দিনকে রাত্রেবেলা। পরের দিন সকালবেলা অবধি উনি হসপিটালে ছিল। তো পরের দিন সকালবেলার দিকে একটু মানে পজিটিভ সাইন দেখা গেছে, কালুয়াদা সুস্থ হচ্ছে, সবাই খুশি, সবাই এক্সাইটেড, কারণ এরকম একটা ব্যাড নিউজ থেকে ওভারকাম করলো, গুড নিউজে আসলো। তো ঠিক আছে, কালুয়াদা সুস্থ হলো, বেশ কয়েকদিন ছিল হসপিটালে অ্যাডমিটেড। উনি হসপিটাল থেকে ছুটি পেলো, বাড়ি আসলো, বাড়িতে এসে বেশ কয়েকদিন হয়েছে, কালী পুজো চলে গেছে, অলরেডি কালী পুজো হয়ে গেছে। এবার কালুয়াদা নোটিস করছে, মানে উনি যেহেতু একটু ঠাকুর ভক্ত, মানে একটু আধ্যাত্মিক, একটু স্পিরিচুয়াল যেহেতু উনি মানুষ, তাই জন্য মানে যারা হয় না দেখবে, যারা মানে ধরো সব দিক থেকে ধরো বাধা আসছে, আনসাকসেসফুল ফেস করছে কেউ, সে যদি নর্মাল মানুষ হয় তাহলে কী ভাবে, তাকে আর একটু স্ট্রাগল বেশি করতে হবে বা তার একটা স্ট্রাগল পয়েন্ট। এবার যারা একটু স্পিরিচুয়াল হয় তারা কী ভাববে, হয়তো কোনো হাওয়া বাতাস লেগেছে, নজর লেগেছে বা এরকম কিছু একটা হয়েছে। তো উনিও সেরকম ভেবেছেন যে হয়তো কোনো নজর লেগেছে, যার জন্য সময় ঠিকঠাক চলছে না, অসুস্থ চলেই যাচ্ছে। তারপরে ওনার না দোকান আছে কালীঘাটে তুমি কোনোদিন গেছো? কালীঘাটের তোমার একটা নবগ্রহ মন্দির আছে, তুমি কি গেছো ওই মন্দিরে? নবগ্রহ মন্দির কালীঘাটের পাশেই, যেটা সাইডে আমি অনেক ছোটবেলায় গেছিলাম। আচ্ছা আমি বলছি, পেছনে একটা ইয়ে টাইপের আছে, কালীঘাটের একদম পেছন দিক থেকে যেই রাস্তাটা যাচ্ছে কালীঘাটের দিকে, ওই রাস্তাটা ঠিক মুখোমুখি অপোজিট সাইডে আরেকটা রাস্তা ঢুকছে খালের দিকে, খালের দিকে ওই জায়গা, মানে ওই একদম এন্ডেই তোমার নবগ্রহ মন্দিরটা, ঠিক আছে। ওই যে রাস্তাটা, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি মানে আমি চাই না যে এই ঘটনাটা শোনার পর কোনো অডিয়েন্স ওনার দোকানে গিয়ে জিজ্ঞেস করুক যে আপনার সঙ্গে ঘটনাটা কি সত্যি ঘটেছিল। জিজ্ঞেস করলে হয়তো ওরা অনেকটাই অবাক হবে যে এই ঘটনাটা উনি কীভাবে জানলো। তো ওই রোতে, ওই রাস্তাটাতে ওই কালুয়াদাদের দোকান, ওরা বংশ পরম্পরা অনেক দিনের, অনেক পুরনো দোকান। এবার কালীঘাটের ওখানে তো জানোই তোমার কাঁসার বাসন, তারপরে ধূপকাঠি, মোমবাতি, তো এগুলোই ওনারা বিক্রি করতো স্বাভাবিকভাবেই। তো দোকানটা চলতো, ঠিক আছে, যেহেতু অনেক পুরনো দোকান, অনেক। এবার কালুয়াদার না ওই এলাকাটাতে প্রচুর নাম ডাক। এবার তুমি বুঝতেই পারছো একটা নাম ডাক ওরকম একটা মানুষের দোকান কেরকম চলতে পারে। দোকান চলতো, খুব ভালো চলতো। এবার ওই যখন থেকে ওই তোমার হসপিটাল থেকে ফিরলো তখন থেকে না দোকানের ব্যবসা বাড়ি অনেকটা কমে গেছে। উনি সেটা নোটিসও করছে। তো ভাবলো যে হয়তো কোনো নজর হাওয়া বাতাস লেগেছে। তো ঠিক আছে ভেবে উনি এবার মানে কী করবে উনি বুঝতে পারছে না, ঠিক আছে।
এবার মানে দেখবে কোনো সময় যদি একটা মানুষের উপর যদি কোনো খারাপ নজর পড়ে, সে না প্রচুর অন্যমনস্ক হয়ে যায়, অনেকটাই অন্যমনস্ক হয়ে যায়, মানে কোনো একটা খেয়াল থাকে। তো এরকম ওনার মধ্যে একটা দেখা যেতে শুরু করলো যে একটা অন্যমনস্ক থাকছে। ওনার বাড়ির কালুয়াদা তো ভাবছে যে হয়তো কিছু হচ্ছে না, ব্যবসাপাতি হচ্ছে না, কিন্তু ওনার বাড়ির লোকটা নোটিস করছে উনি অন্যমনস্ক হয়ে পড়ছে, দোকানে বসার মন নেই। তো এইরকম চলতে চলতে বেশ কয়েকদিন যাওয়ার পর কালুয়াদা এবার লিটারালি নোটিস করছে যে পাশাপাশি দুটো দোকান, দুটোতেই কাঁসার বাসন বিক্রি হয়, পাশের দোকানে ভিড় হচ্ছে, রমরমিয়ে ব্যবসা চলছে, আমার দোকানে কোনো লোক আসছে না, যদি লোক এসেও থাকে তাহলে দাম দর করে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা নোটিস করছে। আচ্ছা, এবার এইসব করতে করতেই না মানে ওর মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি হওয়া শুরু হলো, একটা অস্বস্তি সবসময় ওনার মধ্যে কাজ করতে শুরু করলো। উনি খারাপ স্বপ্ন দেখতে শুরু করলো, উনি রাত্রেবেলা করে ঘুমাতে পারতো না। তো এইরকম চলতে চলতে হঠাৎ উনি স্বপ্ন দেখা শুরু করলো। কী স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে যে কালুয়াদারই বলি হচ্ছে। কালুয়াদা ওনারই বলি হচ্ছে। হ্যাঁ, কালুয়াদা স্বপ্ন দেখছে ওনাকে হাঁড়ি কাঠে বসানো হয়েছে, ওনার মাথাটাকে কেটে দিচ্ছে। কে কেটে দিচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু হাঁড়ি কাঠে ওনার মাথাটা কেটে দিচ্ছে। এই স্বপ্নটা যখনই ওই দেখছে, ও চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ছে। ঠিক আছে, এবার এতটা ভয় পেয়ে যাচ্ছে লিটারালি ঘুমাতে পারবে না, যে কোনো মানুষই ঘুমাতে পারবে না। আমার সঙ্গে যদি এরকম কোনো স্বপ্ন আমি দেখি, আমি যদি এরকম স্বপ্ন থেকে যদি ঘুম থেকে উঠি, তো আমার মনে হয় না ওই দিনকে রাতে আমার আর ঘুম হবে বলে। এবার বুঝতেই পারছো, এই একটা স্বপ্ন যদি কেউ প্রতিনিয়ত দেখে, এবার এইটা কিন্তু মানে ধরো অনেকে হয় না যে ধরো 2-3 দিন অন্তর দেখছে বা সিমিলার কিছু দেখছে, সেটাকে অনেকে বলে যে প্রতিনিয়ত দেখছি। এটা কিন্তু প্রতিনিয়ত দেখছে, রুটিন ওয়াইজ ডেইলি দেখছে, ডেইলি রাত্রেবেলা করে একই স্বপ্ন দেখছে। ঠিক ওই জায়গাটাই মানে স্বপ্নটা, আর ওই জায়গাটাতে ওর নিতে পারছে না, ওই জায়গাটাতে স্বপ্নটা ভেঙে যাচ্ছে। আর কি দেখছে, যেখানে বলি হচ্ছে আশেপাশে তোমার কঙ্কাল পড়ে আছে, হাড়গোড় মানুষের পড়ে রয়েছে। এবার এতটাই ডিস্টার্বিং, এটাকেও নিতে পারছিল না। তাও এবার এই এজের একটা মানুষ, মানে ধরো তোমার তখন কালুয়াদার বয়স কত হবে তুমি বুঝতেই পারছো, মানে ওয়াইফের কথা বলছে, ও কালুয়াদার বয়স হবে তোমার ধরো তাও 42-45 এরকম বয়স। তো ওই এজের একটা মানুষ এরকম স্বপ্ন দেখে কি ভাববে যে এটা হয়তো কোনো দুঃস্বপ্নই হচ্ছে, সিরিয়াস নেবে না, কারণ সারাদিন ভাবছে যে হয়তো ওনার হাওয়া বাতাস লেগেছে, তাই জন্য হয়তো স্বপ্ন দেখছে, এগুলোই ভাববে। এইবার কি হয়েছে, যত দিন যাচ্ছে উনের মধ্যে একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে। এবার একটা মানুষের মধ্যে পজিটিভ জিনিস থাকলে সে মানুষটা দেখবে হাসি খুশি থাকবে, কথা বলবে, খুব বেশি কথা বলবে, আনন্দ করবে, ঘুরবে ফিরবে। এই ধরনেরই লোক কালুয়াদা ছিল। কিন্তু যত দিন যাচ্ছে উনি শান্ত হয়ে যাচ্ছে, গম্ভীর হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, খিট করছে, কারণ সারাক্ষণ এই এক একটা স্ট্রেস নিচ্ছে উনি। তো এই সময়টাতে উনি রাত্রেবেলা করে যখন দোকান বন্ধ করে বাড়ি যেত, তখনই, কিন্তু অন্য কোনো সময় হতো না, রাত্রেবেলা করে যখন দোকান বন্ধ করে বাড়ি যেত, ওই সময় ধরো দোকানটা বন্ধ করছে, নিচু হয়ে দোকানে তালা দিচ্ছে, হঠাৎ ওনার মনে হলো ওই নির্দিষ্ট সময়টুকু, কিন্তু বাকি কিন্তু অন্য সময় উনি ফিল করছে না, ওই নির্দিষ্ট সময়টুকু উনি হঠাৎ ধরো অনুভব হলো ওনার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে, যে কিনা লাল পেড়ে শাড়ি পরে, সাদা শাড়ি লাল পাড় যেগুলো ওরকম লাল পেড়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা থালা, কাঁসার থালাটার মধ্যে মোস্ট প্রবাবলি মাংস রয়েছে, কারণ উনি স্পষ্ট বুঝতে পারেনি। উনি এটা সবসময় মানে ওই প্রত্যেক দিন দোকান বন্ধ করার সময়টাতেই উনি ফিল করছে এটা। এবার যে ওই যে নিচু হলো দোকানটা বন্ধ করছে, তখন যেই মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, ওই যে শুরু হলো অনুভূতিটা, হয়তো পেছন ঘুরলো কেউ নেই, ঠিক আছে, মুখটা উনি স্পষ্ট বুঝতে পারছে না, বাট এইটুকু উনি বুঝেছে যে একটা ফিমেল ফিগার দাঁড়িয়ে রয়েছে। এবার কি হয়েছে, উনি দোকান বন্ধ করে এরকম যখন বাড়ি আসছে, ওনাকে উনি অনুভব করছে যে, এবার বুঝতে পারছো কালীঘাটের মতো জায়গায় ওরকম গলির মধ্যে মোটামুটি রাত 11টা, মানে লোকজন অলরেডি কম, ঠিক আছে, ফাঁকা হয়ে গেছে। আর ওখানে সব লেন ওখানে, ঠিক আছে, আমাদের মতো এরকম লোকাল পাড়া না যে দোকানপাট খোলা থাকবে 12টা 1টা অবধি, আমরা সব যেহেতু লেন, ওখানে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, ফাঁকা হয়ে যায় রাস্তা। উনি অনুভব করতো যে উনি যখন বাড়ি ফিরছে, ওই মহিলাটাই ওনার পেছন হেঁটে আসছে আর বলছে, লিটারালি বলছে, উনি শুনতে পাচ্ছে এটা, মহিলাটাকে তো অনুভব করছিল, দেখতে পাচ্ছিল না, যখন পেছন ঘুরছিল দেখছিল কেউ নেই। এবার যে কথা বলাটা, ওটা উনি শুনতে পাচ্ছে লিটারালি,
শুনতে পারছে ওকে বলছে মাংস দে, মাংস দে, আমার আরও মাংস চাই, আমার আরও রক্ত চাই। ঠিক আছে, এই 3টে ওয়ার্ড মানে প্রতিদিন, এটা প্রতিদিন বন্ধ নেই, এটা প্রতিদিন উনি ফিল করছে। এবার এগুলো তো বুঝতেই পারছো, এবার কেউ যদি এটা 10 দিন ধরেও কেউ ফিল করে, সে উত্তিষ্ট হয়ে যাবে ভাই, সে উত্তিষ্ট হয়ে যাবে, তখন এটা বেরাতে চাইবে এটার থেকে। তো ন্যাচারালি উনিও চাইছিলেন তখন বেরাতে। এবার কি হয়, ওনাদের যেহেতু অনেক পুরোনো দিনের দোকান, একটু বড় দোকানও, এবার দেখবে অনেক সময় পাড়ার এই যারা কাকু জেঠুরা থাকে, অনেক সময় কী করে দেখবে বন্ধুদের নিয়ে দোকানের পেছন দিকে বা সাইডে বসে ওনারা ড্রিঙ্ক করে, একটু মজা করে আনন্দ করে ওরা নিজেদের মধ্যেই। তো ওরকম কালুদাদা করতো। তো ওরকম একদিন করে উনি বাড়ি ফিরছিল, বাড়ি ফিরতে গিয়ে উনি অজ্ঞান হয়ে যায়, মানে ওই ভয়টা পেয়ে যেই বলেছে যে আমার আরও রক্ত চাই, ওইটা শুনেই উনি অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, কারণ উনি তো ডিরেক্ট শুনতে পেয়েছে, উনি অজ্ঞান হয়ে যায়। কারণ এবার এটা প্রতিদিন নিচ্ছে, কতদিন নেবে, ওদিনকে উনি এতটাই ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে, এতটাই ভয় পেয়ে গেছে, এতটাই ঘাবড়ে গেছে, উনি সেন্সলেস হয়ে যান। এবার ওনার যারা সারাউন্ডিংয়ে যারা বন্ধুবান্ধবরা ছিল ওনারা সঙ্গে, এবার উনি দোকান বন্ধ করেই যাচ্ছিল আর বন্ধুরা পেছনেই আসছিল। ওই সময় যেহেতু হয়েছে, ওনারা বন্ধুরা ওনাকে সঙ্গে সঙ্গে দেখে ওনাকে বাড়িতে দিয়ে গেছে, চোখে মুখে জল দিয়ে, নর্মাল ছিল। এইবার কি হয়েছে, পরের দিন যখন আবার ওরকম দোকান খুলেছে, সন্ধ্যেবেলা, সারাদিনই দোকান খোলা থাকে, সন্ধ্যেবেলার দিকে বন্ধুবান্ধবরা আসে, দোকান খুলেছে, কয়েকটা বন্ধুবান্ধব এসছে, তো ওদের সঙ্গে আলোচনা করছিল যে জানিস তো এরকম না, কয়েকদিন ধরে এটা হচ্ছে, এরকম শুনতে পাচ্ছি, কেউ বলছে, কেউ পেছন থেকে বলছে, এরকম কেউ দাঁড়িয়ে রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি, কি করা যায় বলতো, মানে আমি বুঝতে পারছি না কী করবো। এবার এই কথাটা বলতে ওনার একটা বন্ধু বলে যে আমার চেনা জানা একজন তান্ত্রিক আছে, ঠিক আছে, বেহালায় উনি থাকেন। আচ্ছা, ঘটনাটা যে বলেছে আমাকে না ওই তান্ত্রিকের সম্বন্ধে বলেছে, ঠিক আছে, তান্ত্রিকের এমনকি পরিচয় বলেছে, ওনার ঠিকানা বলেছে। আর খুব কোইন্সিডেন্টলি আমি তান্ত্রিকটাকে চিনি, হয়তো ওনার সঙ্গে কথা হয়েছে আমার কোনো দিন, ঠিক আছে, কোনো থ্রুতে, হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের থ্রুতে। তো ওই তান্ত্রিকের খোঁজ দিয়েছে, তো ওনার কাছে গেছে কালুদাদা, ওই বন্ধুর সঙ্গেই গেছে বেহালার ওখানে গিয়ে, তান্ত্রিকের কথাবার্তা সব কিছুই ভালো লেগেছে। তান্ত্রিক বলছে যে তোমার ওপর বশ করা হয়েছে, তোমাকে মানে তোমার রাশ হালকা করে দেওয়া হয়েছে, এইটা বলেছে। আমি ঠিক জানি না রাশ হালকা করে দেওয়াটা ঠিক কী হয়, তো বলেছে যে রাশ হালকা করে দেওয়া হয়েছে, তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো এইসব বলেছে, মানে ডিপলি কিছু অত কিছু বলেনি। আর বলেছে তোমাকে কিছু বিধান দিচ্ছি, তুমি এগুলো বিধি দিচ্ছি, তুমি এগুলো পালন করো। আর একটা বীজ মন্ত্র দিয়েছিল মামাকে, ওই কালুদাদাকে, বীজ মন্ত্রটা দিয়ে, তো আমি জানি না কেন ভাই এতটা নিষ্ঠুর মানুষ কীভাবে হতে পারে, বা এতটা খারাপ চিন্তাভাবনা করার কীভাবে হতে পারে। ওই বীজ মন্ত্রটার জন্য, দেখো একটা মানুষকে বাঁচাচ্ছি, ঠিক আছে, ওই বীজ মন্ত্রটার জন্য ওনার কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিয়েছে উনি। এবার যেহেতু উনি কালুদাদা যেহেতু বিজনেস করে, বাড়ির সবাই বিজনেস করে, একটু সামর্থ্য ছিল যার জন্য দিয়ে দিতে পেরেছে। তো ওই ওনার বেশ খানিক টাকা নেয়, টাকা নিয়ে ওনাকে কালুদাদাকে ছেড়ে দেয়, বলে এবার তোমার ঠিক হয়ে যাবে, কয়েকদিন করতে থাকো, 1 সপ্তাহের মধ্যে তোমার ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ হয়ে গেছে, কিছুই হচ্ছে না, ঠিক আছে। এবার তখন রীতিমতো কালুদাদা ওনার বন্ধুকে যে নিয়ে গেছিলো ওনাকে ধরে বলছে যে কী রে, তোর কীরকম তুই সাজেস্ট করলি যে ওনার তো আমাদের কিছুই লাভ হচ্ছে না। তখন ওই বন্ধুটা বলে যে দেখ, আমি তো আমার চেনা জানা তোকে দিয়েছি, তোর যদি এতেও তোর কোনো লাভ না হয়, তুই যার কাছে যাস ইউজুয়ালি প্রত্যেক বছর, যার সঙ্গে তুই কথা বলিস, যার সঙ্গে তুই বসিস, সেই তান্ত্রিকের কাছে যা। সেই তান্ত্রিক হচ্ছে তার তারাপীঠের তান্ত্রিক, ঠিক আছে। তো ওই তারাপীঠের তান্ত্রিককে উনি যেই বললাম, যেই নতুন তান্ত্রিকের কাছে গেছিলো, সরাসরি গেছিলো, ওই তান্ত্রিক কিন্তু ওই তান্ত্রিক না যার কাছে উনি যায়। আচ্ছা, ওটা অন্য তান্ত্রিক ছিল, মানে একদম প্রথমে যার কাছে একটা মন্ত্র দিয়েছিল পুজো করার জন্য, ওইটা কিন্তু অন্য তান্ত্রিক। আচ্ছা, ঠিক আছে, কারণ ওনার কাছে গেছিল, তার কারণ হচ্ছে ও যার সঙ্গে দেখা করে তাকে সেই সময় পায়নি। আচ্ছা, ঠিক আছে। এবার তান্ত্রিকদের তো কাছে ফোন থাকে, সবার কাছে তো ফোন থাকে না। এবার আর ওরকমভাবে না তান্ত্রিক, শ্মশানে তান্ত্রিকদের ওইভাবে খুঁজেও পাওয়া যায় না, ঠিক আছে, কোথায় থাকে, কারণ ভবঘুরে হয় ম্যাক্সিমাম সবাই। তো এবার ওনার কাছে যা, তো কালুদাদা মনে মনে ভাবলো যে হ্যাঁ ঠিক কথাই তো বলেছে, এইটা কেন এতদিন আমার মাথায় আসেনি। এবার না, মানে ওইটাও আমি শুনে অবাক যে তুমি তো ওনার কাছে তুমি যেতে পারতে, তুমি গেলে না কেন ওনার কাছে। তখন বলছে কি, বিশ্বাস করো যে মানে ঘটনাটা তো কালুদাদা বলছে না, কালুদাদার ভাগনা বলছে যে বিশ্বাস করো মামার না ওই সময় ওই তান্ত্রিক যার কাছে উনি যায়, ওনার কথা মাথাতেই আসেনি। কেন আসেনি জানি না, ব্ল্যাঙ্ক, জানেই না, এই প্রশ্নটার উত্তর নেই কালুদাদার কাছে তখনও অবধি।
তো কালুয়াদা বলছে হ্যাঁ ওনার কাছে তো যেতে পারি। তো কালুয়াদা ওই 1 সপ্তাহ মানে ওই কথাটা হওয়ার 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই চলে গেছে ওই তান্ত্রিকের কাছে। কালী তারাপীঠে গেছে, যোগাযোগ করেই গেছিলো, যেহেতু তোমার চেনা জানা, যোগাযোগ করে গেছে যে আমি এরকম বাবা আসছি, কিছু সমস্যা হচ্ছে, আমি জানাতে চাই আপনাকে। কালুয়াদা গেছে। এবার ওনাকে যখন বলল যে এই হচ্ছে আমার সঙ্গে, তখন ওই তান্ত্রিকটা যেটা বললো, জাস্ট কালুয়াদা পুরোপুরি শকড শুনে। মানে উনি ভাবতে পারেনি ওনার সঙ্গে কোনোদিন এই জিনিসটা হতে পারে। এটা শুধু উনি বলে কেন, এটা আমিও কোনোদিন ভাবতে পারি না যে আমার সঙ্গে এরকম কিছু হতে পারে। ঠিক আছে, ওই তান্ত্রিক বলছে তুই বেঁচে গেছিস, তুই যে এখনো বেঁচে আছিস, তোর আয়ু আছে, তুই যে বেঁচে আছিস, খুব তাড়াতাড়ি কাজ করা, না হলে কিন্তু এর থেকে তুই বেরোতে পারবি না। এবার এইটা তো শুনে কালুয়াদা ঘাবড়ে গেছে, বলছে কেন, কি হয়েছে আমাকে একটু বলো, কি হয়েছে। তখন ওই তান্ত্রিক বলছে যে দেখ, এগুলো না সচরাচর বলা যায় না, এগুলো আমরাই আমাদের মধ্যে খুব আলোচনা করি না। তোর সঙ্গে না যেটা করেছে, তুই যে বলিটা দিয়েছিস সেটা হয়তো তোর নিজের জন্য তুই দিসনি। আচ্ছা, তুই যেই বলিটা দিয়েছিলি ওইটা ওই তান্ত্রিকের জন্য তুই দিয়েছিলি। ও তো শুনে অবাক, যে আমি তো কখন তান্ত্রিকের জন্য দিলাম, কারণ পুজো হলো, আমার ওখানে নামগোত্র নিয়ে পুজো করা হলো, সব আমার সামনেই হলো, তান্ত্রিকের জন্য আমি কীভাবে পুজো দেবো। তখন বলছে যেই মন্ত্রটা দিয়েছিল আর যে বিধিগুলো বলেছিল সেইগুলো নর্মাল না, নর্মাল পাঠাবলির মন্ত্র না। এই পাঠাবলিগুলো হচ্ছে, মানে এই বলিটাই হচ্ছে তোমার তন্ত্রের খারাপ দিক, খারাপ দিকের সম্বন্ধে, মানে খারাপ দিকের কার্যসিদ্ধির জন্যই এই ধরনের বলি মেনলি হয়ে থাকে। তো এবার কালুয়াদা তো পুরো ওখানে, মানে ওর তখন পুরো মানে মাথা ঘুরে গেছে একদম, সাধারণ ভাষায় বলতে গেলে, যে কী করবে এবার তখন ওই তান্ত্রিক কী বলছে, মানে যার কাছে উনি যায়, তখন উনি বলছে যে তোর ওপর যে কাজটা করেছে এটা খুবই নিম্নমানের কাজ, প্রথমত খুবই নিম্নমানের কাজ, এগুলো মানে সচরাচর কোনো তান্ত্রিক করে না, করতে পারে না এগুলো কোনো, যেই করেছে, আমি ওই তান্ত্রিক তো বুঝে গেছে যে কাজটা যে করেছে সে কোন মাপের তান্ত্রিক হতে পারে, কোন মাপের তন্ত্রবিদ্যা বা কোন মাপের সাধক, মানে এরকম নিজে না করে করিয়ে নিয়েছে। ঠিক আছে, কেউ ধরতেও পারেনি। তো এবার ওনাকে বলছে কালুয়াদা দেখো, আমাদের তো না সবার একটা আয়ু থাকে, একটা সোল থাকে, ঠিক আছে। তো দেখবে মানুষ যখন মারা যায়, এই প্রেত চালনা জিনিসটা কি হয়, প্রেত চালনা যারা করে, যে তান্ত্রিকরা করে, সেই তান্ত্রিকরা ওই প্রেতগুলো তো জন্ম দিতে পারবে না, ওদেরকে ধরে আনে, ঠিক আছে, ধরে আনে। তো ওই ধরে আনে, ঠিক আছে, ওগুলো দিয়েই প্রেত চালনা করে, খারাপ কাজ করে, তন্ত্র করে, বান মারে, ঠিক আছে, এসব করে। তো এইবার কি করেছে জানি না, ওই তান্ত্রিক কালুয়াদার মধ্যে এমন কিছু দেখতে পেয়েছিল যার জন্য কালুয়াদার ওপর ওই তান্ত্রিকের নজর পড়ে গেছিল। আচ্ছা, ওই তান্ত্রিক কালুয়াদাকে দেখেই বুঝে গেছে যে একে দিয়ে ওই তান্ত্রিকের কাজ হবে, যার জন্য কি করেছে, কালুয়াদার নিজের শরীর থেকে, মানে ওই সোল, আত্মা বা এনার্জি যা কিছুই বলো, ওইটার কিছুটা পার্সেন্টেজ বার করে নিয়েছে, কিছু শতাংশ বার করে নিয়েছে, নিজের বশে করে নিয়েছে, বার করে নিয়েছে না, ওনার মধ্যেই রেখেছে। সেটা এবার ওগুলো তো আমি সাধারণ মানুষ, আমি তো তন্ত্রবিদ্যা করি না, আর যে বলেছে সেও এইসব নিয়ে আলোচনা করে না, সাধারণভাবেই এগুলো জানার কথা না আমাদের। তো কী করেছে সেগুলো আমরা জানি, ঠিক আছে, সেগুলো বলেছে, জানতে পেরেছে বলে এগুলো জানি আমরা। আর কালুয়াদা একটা সময় গিয়ে এগুলো নিজে বলেছে, ঠিক আছে, এটা খুবই মানে খুবই ক্রিপি, তুমি যখন শুনবে তুমি বুঝতে পারবে। আমি লিটারেলি, মানে আমি তোমাকে জাস্ট এই কথাটা বলবো, আমি ভাবছি এটা মাথায় যে এইটা বলবো, আমার নিজের গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে। যখন বললো যে এরকম করেছে কালুয়াদার সঙ্গে, কালুয়াদা তো ওখানে, মানে এবার উনি প্রচণ্ড মা কালীর ভক্ত, ঠিক আছে, মানে উনি মানে দিশেহারা হয়ে গেছে, উনি কী করবে। উনি লিটারেলি মানে মাটিতে মাথা ঢোকার মতো কন্ডিশন, যে মা কেন আমার সঙ্গে এরকমটা হতে দিল, ঠিক আছে, কারণ ছোটোবেলা থেকে কালিমা করে বড় হয়েছে, তখন উনি মানে এতটাই ভেঙে পড়েছে যে মা কেন কীভাবে এটা আমার সঙ্গে করতে দিল। তো এবার এর থেকে কী করবে, এর থেকে বেরাবে কীভাবে, এটা জিজ্ঞেস করাতে ওই তান্ত্রিক যার কাছে উনি যান, মানে ওনার কাছে তো উনি কাজ করান, ঠিক আছে, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। ওই তান্ত্রিক পর্যন্ত বলছে যে এইটা যে করেছে বাবা, ও অনেক বড় মাপের, ওর সঙ্গে মানে এইটা কাটানোর আমি একদম আমার সাধ্যের বাইরে, এমন একটা জিনিস করে দিয়েছে। তুমি এরপর যত তুমি শুনতে পাবে যে মানে কতগুলো তান্ত্রিক যে স্কিপ হয়েছে, তুমি শুনলেই বুঝতে পারবে, ঠিক আছে।
বলছে এত বড় মাপের কাজ করেছে এ আমার না, যেই তান্ত্রিকই করেছে প্রেত সাধনা নিঘাত প্রেত সাধনা করে, কারণ পসিবলই না। কারণ মানে সে যদি সাধক হতো, যদি মায়ের সাধনাই করতো, তাহলে মা তোকে এটা কোনোদিনও তোর সঙ্গে হতে দিত না। তুই যার কাছে গেছিস তুই তাকে ভুল চিনে গেছিস, তাকে তোর চিনতে ভুল হয়েছে। তো এবার তুই এক কাজ কর, আমি তোকে কাউকে বলতে পারবো না যে তুই এর কাছে যা, তোকে করে দেবে, কারণ আমার চেনা জানা এরকম কেউ নেই। কারণ দেখবে ওই তান্ত্রিকদের মধ্যেও না একটা কমিউনিটি থাকে, যারা ভালো কাজ করে তারা এই সবসময় সৎসঙ্গই সঙ্গ করে, যারা খারাপ কাজ করে তারা এই খারাপ সঙ্গই সঙ্গ করে। তো ওনার সারাউন্ডিং ওরকম কেউ নেই যে এই কাজটা ওনাকে কাটাতে পারবে। এবার দেখবে এই ভূত পিশাচ এগুলো কিন্তু নর্মাল মন্ত্র দিয়ে যায় না, এগুলো কাটানোর জন্য বা বান এগুলো কাটানোর জন্য না, মানে তোমার ওই খারাপ জিনিসকেই ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে, খারাপ জিনিসকেই ইমপ্লিমেন্ট করে ওটাকে কাটাতে হয়। তো সেরকমই বলেছে যে হয় ওরকম কারোর কাছে যা, আর না হলে তোকে যে কাজটা করেছে, মানে যার কাছে তুই গেছিলি প্রথমবার, তো তার কাছে যা, তাকে তুই খুঁজে বার কর, না হলে কিন্তু তোর কাছে সময় বেশি নেই। এখনও তুই যে আমার সামনে বসে আছিস, তোর ভাগ্যটা ভালো, তোর সময় রয়েছে, তোর সময় কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তুই যা, ওকে খোঁজ। এবার দেখো মানে বালির মধ্যে সূঁচ খোঁজার মতো, তারাপীঠ শ্মশানে ছড়াছড়ি তান্ত্রিকের, তার মধ্যে তুমি কোথায় খুঁজে পাবে ওকে? না তোমার কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বা ফোন নাম্বার রয়েছে, না তোমার কাছে কোনো লোকেশনের অ্যাড্রেস রয়েছে যে ওই অ্যাড্রেসে গেলে ওই তান্ত্রিককে আমি পেয়ে যাবো, বা না তোমার কোনো শ্মশানের কোনো নির্দিষ্ট জায়গায় ও বসেছিল যে তুমি ওই জায়গাটাতে গেলে তুমি পেয়ে যাবে। যদি বসেও থাকতো হয়তো নেক্সট দিন হয়তো অন্য কোথাও বসতো। তাও দেখো বাঁচা মরার প্রশ্ন, হাল তো ছেড়ে দেবে না। তারাপীঠে ছিল, এক সপ্তাহ ছিল, রোজ দিন ওই এক সপ্তাহ রোজ দিন ও তারাপীঠ শ্মশানে গেছে সন্ধ্যাবেলা করে ওই তান্ত্রিককে খুঁজতে, কারণ ও সন্ধ্যাবেলার সময়তেই গেছিল তান্ত্রিকের কাছে খুঁজে আর পায়নি। ঠিক আছে, কি করবে, হতাশ হয়ে বাড়ি ফিরে এসছে, কারণ উনি যার কাছে যায় সবসময় সে তো বলেই দিল যে আমি কিছু করতে পারবো না, এখানে আমার কিছু করার নেই, বাইরে আমার হাতের। যদি তুই সঙ্গে সঙ্গেও আসতি তাহলে হয়তো ভেবে দেখতে পারতাম বা চেষ্টা করে দেখতে পারতাম, যেহেতু তুই এতদিন পরে এসছিস তোর সঙ্গে এত কিছু হয়ে গেছে, পসিবল না। তো এবার উনি আর কি করবে, উনি বাড়ি চলে এসছে। এবার এখানকার আমাদের লোকাল যদি কোনো, কারণ তারাপীঠেও তোমার অনেক এরকম সাধু সন্ন্যাসীরা থাকেন, দেখা যায় তাদেরকে, তো ভেবেছে হয়তো ওখান থেকে যদি কাউকে পেয়ে যায়, চলে এসছে এখানে আশপাশ অনেক খুঁজে কাজে কিচ্ছু পায়নি। সবশেষে না এবার কি বলতো, একটা মানুষ যদি সবসময় শোনে যে তোর কাছে আর বেশি দিন নেই, মানে যদি তার মাথায় যদি সবসময় এটা আসে যে আমার কাছে তো বেশি দিন নেই, তার তো করার ইচ্ছাটাই চলে যাবে, করতেই পারবে না, সে চাইলেও কিছু করতে পারবে না। আর তার উপর যদি একটা এনার্জি এতটাভাবে হাভি হয়ে যায়, সে কী করবে, তার হাত পা বেঁধে দেয়। তো ওই নিয়েই কালুবাদা চলছে, যদি কোনো ভালো তান্ত্রিক পাচ্ছে, কথাবার্তা বলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো ওই নিয়েই চলছে, ব্যবসাপাতি ঠিক হচ্ছে না, আস্তে আস্তে তোমার ওই দোকানের ব্যবসাপাতির উপর থেকে কালুবাদার মন উঠে যাচ্ছে, দোকান ঠিকঠাক খুলছে না। তো এভাবেই চলতে না তোমার মানে দোকানটা প্রায় বন্ধ হয়ে যায়, মানে অত পুরোনো দিনের দোকান, অত ব্যবসা, অত বড় একটা দোকান বন্ধ হয়ে যায় অবস্থা। ঠিক আছে, আর কালুবাদা সত্যি কথা বলতে বাড়িতে সবাই বিজনেস করে, সবাই মানে ওদের বাড়ির দুই ছেলেই বিজনেসে ইনভলভ, এক কালুবাদার ভাই আর কালুবাদা। তো ওনাদের এই বিজনেস ছাড়া হয়তো আর ওনাদের কিছু নেই যে সেটা করে ওনাদের পেট চালাবে, এরকম কিছু নেই, তো করতেই হবে। তো কী করলো কালুবাদা যখন কালুবাদার বাড়ি থেকে যখন নোটিস করলো যে কালুবাদার এরকম মন উঠে যাচ্ছে, তখন কি করলো, ওই দোকানটা যাতে না বন্ধ হয়ে যায় সেই দোকান চালানোর জন্য কালুবাদার যিনি বউ, উনি দোকানে বসা শুরু করলো। দোকানে উনি এবার যখন বসছে তখনও উনি দেখছে যে সত্যি তো কালুবাদা তো এতদিন ঠিকই বলছিল যে পাশের দোকানে এরকম লোক আসছে, মানে পাশের দোকানে একটা জিনিসের দাম বেশি সেটাকে ওই বেশি দাম দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কালুবাদার দোকানে হয়তো একই জিনিস দাম ন্যাচারাল যেটা বাজার দাম সেই দামে নিতে চাইছে না কেউ, চলে যাচ্ছে, জিনিস একই, কোয়ালিটি একই, সব কিছুই একই। এবার ধরোই না তুমি একটা পিতলের চামচ কিনবে, ঠিক আছে, তুমি পিতলের চামচ কিনবে, কত টাকা দাম হতে পারে, তুমি ধরো 100-150 টাকা, খুব জোর বলি, ঠিক আছে। আর আমি দেখো বাজার মার্কেটের দাম আমি জানি না, আমি যখন একটা আন্দাজে বলছি 100 টাকা যদি দাম হয়, তোমার যদি ধরো তোমার পাশাপাশি 3-4টা দোকান রয়েছে, ঠিক আছে, তুমি 3-4টা দোকানেই জিজ্ঞেস করলে 100 টাকা করে সব দোকানে বললো, একটা দোকানে বললো 150 টাকা, তুমি কিনবে 150 টাকা দিয়ে?
100 টাকা দিয়ে কিনবে, কারণ যদি 5টা দোকান হয় 4টে দোকান 100 টাকা বলছে, একটা দোকান 150 টাকা বলছে, ঠিক আছে। এবার যেহেতু ওখানে ওরকম দুটোই দোকান থালা বাসনের, তো দুটোতেই বুঝে নিতে পারবে। তো পাশের দোকানে সেল হচ্ছে, ওর দোকানে সেল হচ্ছে না, লোক আসছে দাম দর করে চলে যাচ্ছে। তো এটা তো মামি মানে ওই কালুদার ওয়াইফ উনি নোটিস করলো। তো এবার উনি যেহেতু একটু পুজো আর্চা ধার্মিক মানুষ ছিলেন, পুজো আর্চা করতেন কিন্তু অতটাও বিশ্বাস করতেন না এইসবে। এবার উনি ঠিক করলো যে একটু পুজো আর্চা করবে দোকানে, কারণ দেখো প্রত্যেক বছরই না একটা পুজো আর্চার দরকার হয়, প্রত্যেক দিনই দরকার হয় ব্যবসার জায়গায় পুজো আর্চার, কিন্তু প্রত্যেক বছর দেখবে ওই তোমার নববর্ষের সময় প্রত্যেক দোকানে কিন্তু পুজো হয়। তো ওরকমই ভেবেছিল একটা নারায়ণ পুজো দেবে উনি দোকানে করবেন। তো উনি এবার কালুদাদের সঙ্গে না ওই তারাপীঠ মন্দির, মেন মন্দিরে যিনি পুজো করতেন ওই সময়টাতে 2017 সালে, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক, মানে যেহেতু লোকাল, ওই পুরোহিত লোকাল, কালুদাও লোকাল, তো মানে লাইক কাকু ভাইপোর সম্পর্কের মতো ছিল, ঠিক আছে। তো ওই কালুদার ওই মেন পুরোহিতের সঙ্গে উনিও কথা বলেন যে এরকম এরকম হচ্ছে, তো এরকম একটা পুজো করছি দোকানে, তুমি করে দিও। উনি যেহেতু মায়ের পুজো করেন, তুমি করে দিও, মানে ওনার ওপর এতটা ভরসা। তো স্বাভাবিকভাবেই উনি ওনাকে দিয়েই মানে ওই মেন পুরোহিতকে দিয়ে দোকানে পুজো করিয়েছে। পুজো আর্চার দিন একটা মানে ঘটনা ঘটে, ঠিক আছে, বলছি ঘটনাটা। পুজো আর্চার দিন কি হয়, যেদিনকে সকালবেলা পুজো ছিল, মামি ডিসাইড করেছিল যে এই দিনকে পুজো করব, ডেট ফিক্স করেছিল, ওই দিনকে সকালে পুজো ছিল। ওই দিনকে ভোরবেলা কালুদার ঘুম ভেঙে যায়, হঠাৎ বাড়িতে চিল্লামিল্লি হই 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 শুরু হয়েছে ভোরবেলা। না কি হয়েছে, কালুদা স্বপ্ন দেখেছে আবার একটা। কী স্বপ্ন, এবার প্রতিনিয়ত একই স্বপ্ন দেখছে, সেদিনকে একটা অন্যরকম স্বপ্ন দেখেছে। আচ্ছা, মানে খুবই ওয়ার্ড একটা স্বপ্ন। স্বপ্নটা হচ্ছে কালুদার পুজো, কালুদা পুজোতে বসবে, কালুদা বাড়ি থেকে বেরাচ্ছে, পেছন পেছন কালুদার ওয়াইফও আসছে, কালুদার ওয়াইফ সামনে বেরিয়ে গেছে অলরেডি, বাইরে দরজার বাইরে ওনার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে, কালুদা দরজা থেকে বেরাচ্ছে। সেই বেরানোর সময় কালুদাকে কেউ একটা পেছন থেকে ধাক্কা মারলো, একদম সজোরে ধাক্কা মেরেছে। কালুদা ছিটকে গিয়ে পড়েছে রাস্তার মধ্যে ওনার ওয়াইফের পায়ের সামনে, পড়তে কালুদার মাথা ফেটে গেছে। এটা স্বপ্নে দেখছে। এই সিচুয়েশনটা দেখতে দেখতেই হঠাৎ উনি চলে গেছে হচ্ছে বাড়ির ছাদে। মানে দেখো, এবার এই জায়গাটা তো আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমার মাথায় এখন কিছু এক্সপ্লেন করার মতো ওরকম কিছু আসছে না। তাও আমি একটা আন্দাজা দিয়ে বলি, লাইক যেরকম এখন আমরা সিনেম্যাটিক শর্টস দেখি, একটা শর্ট হচ্ছে আরেকটা শর্ট চলে আসলো, ওরকম কাইন্ড অফ উনি স্বপ্নটা দেখেছেন। ওই একটা সিচুয়েশনে পড়ে গেল, মাথা ফেটে গেল, পরের সিচুয়েশনে উনি ছাদে দাঁড়িয়ে আছেন, নিচের ছাদে দাঁড়িয়ে আছে, ছাদে দাঁড়িয়ে কিছু একটা করছে, হঠাৎ ওনাকে কেউ ধাক্কা মেরে দিল। দেখেই ওই যে পড়ে গেল, ওই যে দেখছে নিচে পড়ে যাচ্ছে, কালুদা এটা বলেছে, বাড়িতে আলোচনা করেছিল, তো সেখানে ওর ভাগনাও ছিল, ভাগনা শুনেছে এগুলো, তো বলেছে যে আমি ওই পড়ে গেলাম, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেছে, উঠেই যে এরকম স্বপ্ন দেখেছি এগুলো সব আলোচনা করছে না। ওই দিনকে সকালবেলা মানে এবার যেহেতু মানে যে ঘটনাটা পাঠিয়েছে ওর ভাগনা, নামটা জানি না নামটা ঠিক হবে কিনা, তাও বলছি, মানে আমার না নাম নিয়ে বলতে সুবিধা হয়, তো বিশাল ওর নাম, ঠিক আছে। তো বিশাল ওই দিনকে মামা বাড়িতেই ছিল, পাশাপাশি বাড়ি, সবসময় যাতায়াত করছে মামা বাড়িতে। তো সকালবেলা যখন মামা মামি যখন বেরাবে বাড়ি থেকে, সেই সময় ও গেছে ওখানে, ওই মামা বাড়িতে গেছে সব, কারণ গোছ গাছের ব্যাপার থাকে, একটা পুজো আর্চা হবে, গোছ গাছ করছে। ওই সময় বিশালের মাও ছিল মামার বাড়িতে। এবার ওই সময় কি হয়েছে, ও যে আসবে মানে যে দোকানে বেরোতে যাবে, ওই সময় উনি বসে পড়েছেন, কারণ ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছে, ঠিক আছে। শ্বাসকষ্ট শুরুতে উনি বসে গেছেন, আর বসে গিয়ে ওনার তো বাড়িতে আলোচনা করেছিল যে স্বপ্নগুলো দেখেছে। এইবার বিশালের যে মা, ওনাকে ঘটনাগুলো উনি বলছেন যে এরকম স্বপ্ন দেখছিলাম, তখন বিশাল ছিল, বিশালও শুনছিল এগুলো। যাই হোক, নর্মাল, সব কিছু নর্মাল। দোকানে যাবে, দরজা থেকে বেরাচ্ছে, যেরকম মানে সবাই যায়, যেরকম পাঞ্জাবি পরে পরিষ্কার জামা কাপড় পরে বাড়ি থেকে বেরাচ্ছে, হাতে ফুল, প্রসাদ, মিষ্টি, এছাড়া পুজো আর্চার যেই কোষাকুষি বাসনপত্রগুলো হয় সেগুলো কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছে, আর কিছু জিনিস রেখে দিয়ে এসেছিল অলরেডি দোকানে। এবার বাড়ি থেকে বেরানোর সময় হঠাৎ কী হয়, কালুদা হোঁচট খেয়ে পড়ে যায়। সবাই দেখলো কালুদা হোঁচট খেয়ে পড়ে গেল বাড়ি থেকে বেরানোর সময়, চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেল, পড়ে গিয়ে কালুদার মাথাটা ফেটে গেল, সেম যেটা স্বপ্নে দেখেছে। এবার এখানে ওই সময় উপস্থিত লোকজনরা কি দেখলো, যে কালুদা হোঁচট খেয়ে পড়ে গেল। কালুদা যখন পড়ে গেল, মাথা ফেটে গেল, কালুদা তখন থতমত খেয়ে গেছে, ওনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেছে।
তো এবার জেনারেলি কেটে গেছে হালকা একটু, মানে স্কিনটা একটু ছেড়ে গেছে, স্কিন ছেড়ে গেছে, ওখানে সেলাই করতেই হবে। তো যখন সেলাইটা করছে তখন কালুয়াদা বলছে আমাকে কেউ ধাক্কা মেরেছে। স্ট্রেঞ্জ, কে ধাক্কা মারবে, সবই তো নিজের লোক। ওই সময় মা বাড়িতে, মানে কালুয়াদার বাড়িতে বিশালের মা, কালুয়াদার বোন বিশাল, কালুয়াদার ভাগনা, কালুয়াদার বউ, কালুয়াদার নিজের মা, কালুয়াদার নিজের বাবা, কালুয়াদার ভাই, এই কজন, কে ধাক্কা দেবে? সবাই তো জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে খাচ্ছে, সবাই একসঙ্গে ইনকাম করছে, সবাই একসঙ্গে থাকছে, শত্রু কে থাকবে? সবাই তখন অবাক যে কে ধাক্কা দেবে। এবার পেছন আসছিল লোকজন, অবভিয়াসলি কালুদার পেছনে লোকজন ছিল। এবার তাই বলে তো এই তো না যে নিজের মাই নিজের ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেবে, তাই তো না, এরকম তো না। তো কালুদা কন্টিনিউ বলছে যে আমাকে কেউ ধাক্কা মেরেছে। কালুদা বিশ্বাসই করছে না যে উনি পড়ে গেছেন। কালুদা কন্টিনিউয়াস বলছে না, আমি অনুভব করেছি, আমি ফিল করেছি, দুটো হাত আমার পিঠে আমি অনুভব করেছি, দুটো হাত দিয়ে আমাকে ঠেলা হয়েছে। এবার যেহেতু সবাই ওখানে একই কথা বলছে, তখন কালুদাও না মানে ওই চুপ হয়ে গেল, কি বলবে আর, কারণ কাকে বিশ্বাস করাবে? এবার সবাই তো দেখেছে কি হয়েছে। তো এবার স্বাভাবিকভাবেই তোমার ওই দিনকার কালুদাদা পুজোর ওখানে গেছিল দোকানে, কিন্তু পুজোয় বসতে পারেনি, কারণ উনি ডাক্তারখানায় গেছে, ওখানে তো বিভিন্ন রকম পেশেন্ট আসে, জামা কাপড় অশুদ্ধ হয়ে গেছে। তো উনি যেহেতু মাথাটাও ব্যথা করছিল, কপালের সাইডে ফেটে গেছিলো, যার জন্য উনি পুজো অর্চা করেননি। ওনার ওয়াইফ বসে পুজোটা সম্পূর্ণ করেছেন। তো পুজোটা গেল, তারপর আবার দিন যেরকম যায় সেরকম চলতে থাকলো। এবার না কালুদাদা আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে শুরু করলো। ঠিক আছে, ডিপ্রেশন মানে আমরা দেখেছি চুপচাপ বসে থাকে, আবার দেখেছি পাগলরা কিন্তু ডিপ্রেসড হয়, ঠিক আছে, নিজের মধ্যে বকে। ওই রকম প্রলাপ বকা কালুদাদা শুরু করলো। এবার এমন না যে সবসময় বলছে, কারণ উনি সাধারণ ভদ্র মানুষ, সবসময় বলছে। কোনো সময় হয়তো দোকানে হয়তো একা বসে আছে, প্রলাপ বকছে, হয়তো ঘরে একা বসে আছে, প্রলাপ বকছে। এবার যেই মানুষটা সবসময় বাড়ির ভেতরে থাকতোই না, যে মানুষটা সারাদিনই বাড়ির বাইরে, সকালে দোকান করছে, বিকালে দোকান করছে, মানে ওখানেই, মানে বাড়ির বাইরেই সব কিছু, বাড়িতে শুধু হয়তো খেতে, স্নান করতে, ঘুমাতে, ওই মানুষটা সারাদিন বাড়িতে বিছানায় শুয়ে পড়ে গেছে, বাড়ি থেকে বেরাচ্ছে না, লোকজনের সঙ্গে দেখা করছে না, কথা বলছে না কারোর সঙ্গে, নিজের বাড়ির লোকের সঙ্গে কথা বলছে না, অ্যাভয়েড করে চলছে সবাইকে, একা। মানে মানুষ যখন খুব ডিপ্রেসড হয়ে যায়, মানুষের একাকিত্বটা খুব প্রিয় হয়ে যায়, ওই রকম কন্ডিশন তখন কালুদাদার। তার মধ্যে ইনন্যাচারাল যেটা ছিল সেটা হচ্ছে প্রলাপ বকাটা। ঠিক আছে, রাতে করে ঘুমাতে পারতো না, রাতে করে মাঝের মধ্যে চিৎকার করে উঠতো। এবার তুমি বলো না, কালুদাদার ওয়াইফও, মানে আমি যদি কালুদাদার ওয়াইফের দিক থেকে ভাবি, তাহলে উনিও দেখছে যে ওনার হাজব্যান্ড প্রত্যেক দিন রাতে এরকম ঘুম থেকে উঠে যাচ্ছে, একটা ওই একই স্বপ্ন দেখছে, ওনাকে বলি দিয়ে দিচ্ছে কেউ, দেখে ঘুম থেকে উঠে যাচ্ছে, এর কোনো প্রতিকারও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন উনি কী করবেন? তখন তো ওনাকেও, মানে কালুদাদার ওয়াইফকেও এটা মানিয়ে নিয়ে চলতে হবে। তো কালুদাদার হাল ছেড়ে দেওয়া যেটাকে বলে, কারণ চেষ্টা তো সবাই করছে, বাড়ির সবাই এদিক ওদিক খোঁজার চেষ্টা করছে, কিন্তু কারো কাছ থেকে এই সমাধানটা পাচ্ছে না। এবার যে এই টাইম ডিউরেশন বললাম, এর মধ্যেও কালুদাদা নয় করে ধরো 3-4টে তান্ত্রিকের কাছে গেছে যে সমস্যা নিয়ে, সমাধান পায়নি কিছু। এবার যেহেতু অলরেডি এক জায়গাতে থেকে ওনার এত টাকা নিয়ে নিয়েছে, কোনো সমাধান হয়নি, যার জন্য না ওনার মধ্যেও একটা সন্দেহ চেপে গেছিল। এবার এতদিন যখন হয়ে গেল কিছুই হচ্ছে না, তখন কি হলো, কালুদাদার যিনি বাড়ির লোক, দেখো বেসিক্যালি কোনো রোগ যদি তোমার মেডিসিন দিয়ে ঠিক না হয়, তখন আমরা তন্ত্র সাহায্য নিই, তাবিজ, কবচ, ওই গাছের মূল আমরা হাতে বাঁধি, এগুলোর সাহায্য নিই। যদি এগুলো দিয়ে কোনো কাজ না হয়, তাহলে তুমি কি করবে? তোমাকে মেডিসিনের হেল্প তোমাকে নিতেই হবে, মেডিকেল হেল্প তোমাকে নিতেই হবে, অবভিয়াসলি। তো কি করেছে, কালুদাদার বাড়ির সবাই ডিসাইড করলো যে এটা মনে হচ্ছে না অন্য ওরকম কিছু হয়েছে, আমার মনে হয় সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার হচ্ছে। কারণ দেখো, তুমি যদি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার যদি শুনে থাকো, তুমি এই জিনিসটার মধ্যে তুমি দেখবে যাদের মধ্যে এটা হয়, তারা ভূত ধরার মতো আচরণ করে, মানে পজেস হয়ে গেলে মানুষ যেরকম আচরণ করে, এই ডিজিজটা কিন্তু মানুষ সেরকম আচরণ করে। তখন ওনার মধ্যে তখন মনে হয় যে আমি অন্য একটা ব্যক্তিত্ব, আমি নিজের সত্তা কিছু নেই, আমি ওই ব্যক্তিটা, এই জিনিসটা হয়। প্লাস আরও অনেক রকমের এরকম ডিসঅর্ডার হয়, মেন্টালি অনেক রকমের ডিসঅর্ডার হয়, সেসব না হয় নাই গেলাম। তো এই প্রলাপ বকাটাও এটাও একটা তোমার ডিসঅর্ডারের মধ্যেই আছে। তো এগুলো যখন হচ্ছে, এই টেনশান, চিন্তা, আমার সঙ্গে কী হচ্ছে, এগুলো যখন শুরু হচ্ছে, তখন মানুষ এমনি ডিপ্রেসড হয়ে যাবে। তো সেই দিক থেকেই ওনার বাড়ি থেকে বললো যে
তুমি এবার এইসব তান্ত্রিক বেগারা তুমি ছাড়ো, পুজো আর্চা তুমি এইসব করো না, এখন ছাড়ো, তোমার যেটা হচ্ছে তুমি এটা নিয়ে ডাক্তার দেখো, তুমি চলো একটা সাইকিয়াট্রিস্টের কাছে আমরা চাই, আমরা ঠিকমতো কথাবার্তা বলি, কাউন্সেলিং করি, দেখবে ঠিক হয়ে যাবে। এটা কালুদার ওয়াইফ ভেবেছে, ডিসাইড করেছে, কারণ কিছু তো করতে হবে রে ভাই। তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, ডক্টর দেখাচ্ছে, কিছুই হচ্ছে, ওষুধ খাচ্ছে, কাউন্সেলিং। দেখো একটা ডিসঅর্ডার ঠিক হতে মোটামুটি 1-2 তো কাউন্সেলিং হয় না, মোটামুটি 10, 12, 20, 22টা কাউন্সেলিং লাগে। 25 নম্বর থেকে 27 নম্বর কাউন্সেলিংয়ের সময় গিয়ে ওনার ওয়াইফ মেনেছিল যে, সরি, ওনার ওয়াইফ ডিসাইড করেছিল যে মেডিকেল দিয়ে কিছু হবে না, হবে না, ঠিক আছে, মানে এতগুলো কাউন্সেলিং হয়ে গেছে অলরেডি। এইবার কি হচ্ছে, ওনার মানে কালুয়াদার যে ওয়াইফ ছিল উনি মোস্ট প্রবাবলি না সরবেরিয়ার উনি মেয়ে। তো ওখানে একজন ওনার এবার হয় না যে আমি এখন কলকাতায় থাকি, ঠিক আছে, আমি কলকাতায় থাকি, আমার ছোটোবেলায় দেখবে সবারই ছোটোবেলায় সবার মা বাবারা এরকম একজন ঠাকুর বাড়িতে নিয়ে যেতেন। তো আমি যদি কলকাতার কোনো সময় যদি বড় হওয়ার পর কলকাতার বাইরে চলে যাই, তখন তো আমার মাথায় থাকবে যে আমাকে ওরকম জায়গায় একটা নিয়ে যেত, তখন আমার মাথায় কী আসবে, তাহলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ, সেরকমই ওই কালুয়াদার ওয়াইফ উনি ঠিক করেন যে ওই সরবরিয়ার ওনার একজন ঠাকুর বাড়ি রয়েছে, ওনাকে মাকে ওখানে নিয়ে যাবে। এখন ওখানে এবার আমাদের যেমন কলকাতায় গিয়ে, আমাদের কলকাতায় আছে খুব ভালো মানুষ রয়েছে যারা তন্ত্র সাধনা করে, খুব খারাপ মানুষ রয়েছে তারা তন্ত্র সাধনা করে। তার মধ্যেও এখন কি হয়ে গেছে, কিছুই করে না, তোমাকে বলে দেবে যে আমি তান্ত্রিক, তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে, কিছুই হবে না, ফ্রড, তোমার না খারাপ হবে না তোমার ভালো হবে, কিছুই হবে না। তো এবার গ্রাম সাইডে তো এত হয় না, গ্রাম সাইডে হয়তো পুরো গ্রামে একজনই রয়েছে, ওরকম উনি সরবেরিয়ায় ওনার এলাকার মধ্যে উনি ওরকম একজন। তো কালুয়াদার ওয়াইফ ওখানে গেছে, ওনার কাছে বলেছে, মানে বলতেই উনি মানে ওই মহিলাটা, উনি একজন সাধিকা কিন্তু সাধক না, সাধিকা, ঠিক আছে, উনি একজন মহিলা তান্ত্রিক, সাধিকাই তো বলে মোস্ট প্রবলি, আমি ঠিক জানি না। তো ওনার কাছে গেছেন উনি, ওই যেই কালুয়াদার যেই মানে যার কাছে সবসময় যেত, যেই তান্ত্রিকের কাছে, যেই তান্ত্রিক যেগুলো বলেছিল, ওই মহিলা যেন আরও পুরো ডিটেলে বলে দিয়েছে কি হয়েছে, কি করেছে আর কি করছে, এখনো কি করছে, মানে যে সময় গেছে সে এখনো করে যাচ্ছে, হ্যাঁ স্টিল তখনও করে যাচ্ছে, আমার গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে। তো ওখানে গেছে, উনি প্রথমে বলেছে যে আয় বস, মানে এবার যেহেতু ওনার কালুয়াদার ওয়াইফকে উনি চিনতো, ছোটোবেলা থেকেও দেখেছে, বড় হওয়ার পরেও দেখেছে অনেকবার। তো আয় বস মা, কেমন আছিস, তো এরকম নর্মাল কথাবার্তা হয়েছে কিছুক্ষণ, হওয়ার পর বলছে যে তুই তোর স্বামীর জন্য এসছিস না? তখন বলছে হ্যাঁ মা, আমি তো স্বামীর সঙ্গে এসছি। বলছে তুই তো অনেক দেরি করে ফেলেছিস রে, আচ্ছা এত দেরিতে কেন আসলি, কি হবে বলতো এবার বেচারাটার, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। বলছে তুমি তো সবই জানো, তখন কালুয়াদার ওয়াইফ বলছে তুমি তো সবই বুঝতে পারছো মা, তুমি একটু দেখো, কেন কোনো জায়গায় গিয়ে কিচ্ছু করতে পারছি না, তুমি একটু দেখো। তখন বলছে দেখ, যেই কাজটা তোর স্বামীর ওপর করা হয়েছে, এটা কোনো মানে যে কোনো তান্ত্রিক করতে পারবে না, এটা যে কোনো তন্ত্র সাধক এসব করতে পারবে না, এগুলো খুব মানে পিশাচ সাধক করতে পারবে, ও ছাড়া এগুলোকে করতে পারবে না। কারণ যারা পিশাচ সাধক হয় তারা বিভিন্ন দেবতার পুজো করে, তারা দেবতারই পুজো করে, কিন্তু দেবতার খারাপ দিকটার পুজো করে, নেগেটিভ দিকটার পুজো করে, তাদের আহুতি দেয়। তো ওই কালুয়াদার নামে আহুতি দেওয়া হয়েছে। কী জন্য বলছি, কী জন্য, তোমার যাতে কালুয়াদার ওই মানে যেই বললাম যে আত্মাটাকে বশ করে নিচ্ছে কিছুটা পোর্শন, সেই পোর্শনটাকে দিয়ে কাজ করাতে পারে। মানে ওনার আত্মা, আমি বলছি ওনার আত্মাটা ওই তান্ত্রিক নিজের বশে করে নিয়েছে, এবং ওই আত্মাটাকে দিয়ে ওই সাধক বা ওই তান্ত্রিক যিনি করেছিলেন উনি প্রেত চালনা মানে খারাপ কাজগুলো করাচ্ছে। বুঝতে পারলে কি মানে কি বিভৎস কাজ উনি করছে। মানে মানে যারা এইসব করে তারা কি করে, তোমার ওই শ্মশান কবরস্থান এইসব জায়গা থেকে ধরে আনে, বা কোনো পরিত্যক্ত জায়গায় সব জায়গা থেকে ধরে আনে। কালুয়াদার যেই ভেতরে যে সোলটা ছিল ওটা এতটাই পিওর ছিল, ওনার ওটাই দরকার। এবার কি হয় জানো তো, এই আত্মা, এই ভূত প্রেত আত্মাগুলো যখন পজেস করে কোনো মানুষকে, যখন প্রেত চালনা করা হয়, সেই প্রেত যখন গিয়ে কোনো মানুষকে পজেস করে,
তখন সে মানুষটার মতো বিভিন্ন অ্যাক্টিভিটি করেই, তারপরে যখন তাকে কাটানো হয় ওই জিনিসটা, তখন ওই প্রেতাত্মা অনেক সময় থেকে ধরা পড়ে যায়। কালুয়াদার সোলটা এতটাই পিওর ছিল, এতটাই প্রোটেক্টিভ ছিল, আর এতটাই পাওয়ারফুল ছিল, ওকে ধরে রাখতে পারবে না কোনো তান্ত্রিক। তাই জন্য কালুয়াদার সোলটাকেই ও চুজ করেছিল। ঠিক আছে, রাতে করে কালুয়াদার সোলটাকে দিয়ে কাজ করাতো। প্রেত চালনা থেকে শুরু করে, বান মারা থেকে শুরু করে, মানুষকে মেরেও ফেলেছে ইভেন কালুয়াদার আত্মাটাকে ব্যবহার করে। এইটা যখন শুনেছে মামি আর কিছু জিজ্ঞেস করেনি, বলছে আমি আর কিছু শুনতে চাইছি না, তুমি আর কিছু বলো না, আমি পারছি না শুনতে, কারণ এগুলো শোনা যায় না, কি শুনবে। জ্যান্ত মানুষের সোল, মানে এটা অবিশ্বাস্য। তুমি কোনোদিন ভেবে দেখেছো এটা হয় কোনোদিন? আমিও শুনিনি কোনোদিন। আমি ঘটনাটা যখন এসেছিলো তখনই আমার ফার্স্ট টাইম এরকম কোনো জিনিস আমি শুনছি। তো ওই সাধিকা যিনি ছিলেন, ওই সাধিকা বলল, কোনো ছোট ব্যাপার না, অনেক বড় কাজ করতে হবে, অনেক সময় সাপেক্ষ কাজ। আর দেখো খরচাপাতি তো হয়, কিন্তু তোমাকে ওই যে বললাম ভালো মানুষ হয়, খারাপ মানুষ হয়, আর মানুষ তার নিচে কীভাবে নামতে পারে, অনেক টাকা নিয়েছে। এই যে সাধিকার কাছে গেছিলো, বিশ্বাস করো নেয়নি, মানে না বললেই চলে এমন একটা উনি নিয়েছিল অ্যামাউন্ট ওই কাজটা করার পর। যদিও কোনো লাভ হয়নি আলটিমেট করে, কিন্তু কাজটা লাভ হয়নি না। এবার বলছি, বলেছিলেন যে যজ্ঞ করতে হবে, পঞ্চমুণ্ড যজ্ঞ করতে হবে। ঠিক আছে, আর যজ্ঞটা একটা পিওর জায়গায় বসে করতে হবে, কোনো শ্মশানে বসে করলে হবে না। ঠিক আছে, এটা এমন জিনিস, শ্মশানে বসে করলে হবে না। শ্মশানেই বেশিরভাগ সময় তোমার এই পঞ্চমুণ্ড যজ্ঞ হয়। তো এবার যজ্ঞ সামগ্রী ওই মাই নিয়ে আসবে। কোথায় করবে তোমাকে ওই মন্দিরটা কথা বললাম, নবগ্রহ মন্দির, কেন বলেছিলাম এবার বুঝতে পারবে। নবগ্রহ মন্দিরের সামনে দেখবে একটা মঞ্চ মতো রয়েছে, দেখেছো? ছোটবেলায় দেখেছি, এখন এক্স্যাক্ট মনে নেই। বলছি ওই মঞ্চের মধ্যে না তোমার হচ্ছে যে ওই বড় কাছারির নাম শুনেছো? বড় কাছারির মধ্যে দেখবে যেরকম ওই পুকুরটার সামনে একটা মঞ্চ হচ্ছে যেখানে চুল দেয়, বলে না চুল দিতে কাটে, ওই রকম মঞ্চটাতে তোমার আধ্যাত্মিক কাজকর্ম করা হয়। চুল কাটা হয় কিনা আমি জানি না, আধ্যাত্মিক কাজকর্ম করা হয়। আমি তো যাই মাঝের মধ্যে, আমি দেখলে বোঝা যায়, দেখিও ওই জায়গাটাতে রাত্রেবেলা। তো বলেছিল করতে হবে একদিন, আবার দিন ঠিক হয়, দিনটা ছিল কোনো একটা শনিবার দিন, যখন গেছিলো কালুদার বউ তার ঠিক শনিবার দিন পরে। তো ওই দিনকে যজ্ঞ করতে বসে সামগ্রী, এবার পঞ্চমুণ্ড যেরকম বলে সেরকমই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাত্রেবেলা ধরো, তখন তোমার এবার না এই কাজগুলো করার একটা টাইম আছে। ঠিক আছে, এই সাধনা এই জিনিসগুলো করার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম ওয়াইজই করতে হবে, যে কোনো সময় বসে করলে হবে না। উনি টাইম ঠিক করেছিল রাত 1:30 থেকে 3:30-র মধ্যে যজ্ঞটা কমপ্লিট করতে হবে, যাই হয়ে যাক ওইটার মধ্যে কমপ্লিট করতে হবে। যদি না হয় তাহলে হবে না, পুরো বেকার হয়ে যাবে সব কিছু। আর এইটাও বলেছিল, আমি তোকে কথা দিতে পারছি না আমি তোর স্বামীকে ফিরিয়ে আনতে পারবো কি না, আমি চেষ্টা করব, আমার দিক থেকে যতটা পসিবল আমি করে যাব। আর যদি ভগবানের কৃপা হয় তোর স্বামী বেঁচে যাবে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। যদি সেরকম না হয় তাহলে আমার কিছু করার থাকবে না, ওটা বলেই দিয়েছিল এটা। ঠিক আছে, কিছু করারই থাকবে না, যা হবে তো চোখের সামনেই হবে। তো যজ্ঞটা ওই দিনকে বসা হলো যজ্ঞ করতে, তখন 1:30 কাছাকাছি বাজে যজ্ঞ শুরু হয়েছে। তার কাছে কিছু ওই যজ্ঞ শুরু হওয়ার আগেও কিছু পুজো আর্চা হয়েছে অবভিয়াসলি, কারণ যজ্ঞ তো ডাইরেক্ট যজ্ঞ করা হয় না, কিছু পুজো আর্চা করতে হয়। পুজো আর্চা হয়েছে, যজ্ঞ কমপ্লিট করছে, মানে যজ্ঞ চলছে, সেই সময় কিছু ঘটনা ঘটছে। আচ্ছা, মানে খুবই ক্রিপি। সেই ঘটনাগুলো যদি তাদের সারাউন্ডিংয়ে কয়েকজন দেখতো তাহলে ঠিক ছিল, ঠিক আছে, অনেকে বলতেই পারতো যে এগুলো মিথ্যা কথা বলছে, কিন্তু ওই যে জিনিসগুলো হয়েছে ওইগুলো, ওই যে লম্বা গলির রাস্তাটা, ওটার মধ্যে অনেকের বাড়ি রয়েছে, অনেকের দোকানপাট রয়েছে, অনেকেই দেখবে রাত্রেবেলা করে বাড়ির বাইরে এসে বসে থাকে খাওয়া দাওয়ার পর, ওরকম অনেকেই বসেছিল, 3-4 মতো বসেছিল। ওরাও নোটিস করেছে, দেখেছে, পরিষ্কার দেখেছে। বলছি এবার কি সেটা হচ্ছে কি, যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞ হচ্ছে প্রায় অনেকক্ষণ বেশ হয়েছে। ওই সময় বিশালও কিন্তু ওখানে ছিল, বিশাল ছিল, বিশালের মাও ছিল, যে তোমাকে ঘটনাটা বলেছে। কারণ মামা, দুটো মাত্র মামা, ঠিক আছে, মামার এরকম কিছু হলে ভাগনাদের মন খারাপ হবেই। তো ওখানে দুজনেই ছিল, ওর মা ছিল, দুজনেই ছিল। যজ্ঞটা শুরু হয়েছে, যজ্ঞটা হচ্ছে, হঠাৎ সবাই দেখছে যে কালুয়াদা বসে বসে এরকম শুরু করেছে, দোলা শুরু করেছে। ঠিক আছে, এবার একটা মানুষ কখন দুলবে, যখন বোর হবে, বোর হলে দুলবে, আদারওয়াইজ
কেন দুলতে যাবে? ওরকম দুলছে। দোলাটা যখন এই ছিল তখনও মানা যাচ্ছিল, জোরে হয়ে গেছে এটা এবার। জোরে জোরে দুলছে মানে ইন দ্য সেন্স ও এতটাই জোরে দুলছে, ও কপালটা পুরো মেঝেতে ঠেকছে, উঠছে, উঠে বসছে, একদম পেছন দিকে হেলছে, আবার মেঝেতে ঠেকছে। আচ্ছা, এইরকমভাবে দুলছে। এইবার কি হয়েছে, এই দোলা কন্টিনিউ চলছে, আর ওই আশপাশের লোকজন তো দেখছেই, কারণ ওরকম একটা যজ্ঞ হচ্ছে রাত্রেবেলা, দেখবেই, লোকের কিউরিসিটি জাগবে যে কী এমন হচ্ছে। ওই দোকানদারগুলোও দেখছে, ওই আশপাশের লোকজনগুলো দেখছে এরকম করে তুলছে। তখনই সবাই বুঝে গেছে যে এটা নিশ্চয়ই কিছু অন্য কিছু হচ্ছে, এটা সাধারণ কিছু হচ্ছে না। দোলা দুলতে 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 না হঠাৎ করে বলছে, ওই কালুয়াদা দুলতে দুলতে বলছে, 17 জনকে মেরেছি, আরও 13 জনকে মারব। 17 জনকে মেরেছি, আরও 13 জনকে মারব। এটা কালুয়াদা বলছে, কন্টিনিউয়াস বলছে। আর যতবার বলছে, ওই যিনি যজ্ঞটা করছিলেন, যিনি ওই সাধিকা, উনি মন্ত্রও পড়ছেন, যজ্ঞটাও করছেন, আর ওটা যখনই হচ্ছে তখনই উনি কালুয়াদার গায়ে একটু গঙ্গা জল ছেটাচ্ছেন বা কিছু এরকম কিছু জিনিস ছেটাচ্ছিলেন উনি। তো যেহেতু ওই যজ্ঞকুণ্ড একটা সার্কেল করে বসা হয়েছিল যজ্ঞকুণ্ডের ভেতরে, তো ওই সবাইকে বলা হয়েছিল যে ওই সার্কেল থেকে অ্যাটলিস্ট 5 হাত দূরে দাঁড়াতে, কিন্তু কাছাকাছি আসতে না, শুধু থাকবে কালুয়াদার বউ আর উনি ওই সাধিকা। তো সবাই দূর থেকেই দেখছে যে ওরকম দুলছে। এবার আর না কথাগুলো না জোরে জোরে, যথেষ্ট জোরে জোরে বলছে, যে এই 17 জনকে মেরেছি, 13 জনকে মারবো, এতটাই জোরে বলছে যে ওই আশপাশের লোকগুলো ইভেন শুনতে পাচ্ছে কথাটা। ঠিক আছে, তো এই যজ্ঞ হচ্ছে যখন, আরও যখন রাতটা যখন গভীর হলো, যজ্ঞটা ধরো মোটামুটি আরও কিছুক্ষণ হয়ে গেছে, কালুয়াদা কন্টিনিউ দুলে যাচ্ছে। কালুয়াদা কোনো ননস্টপ ননস্টপ কথাগুলো বলছে, 17 জনকে মেরেছি, 13 জনকে মারবো। হঠাৎ কি হলো, সবাই দেখছে, মানে ওই বিশাল যে বললাম, ও লিটারালি খোঁজ খবর নিয়েছে পরের দিন সকালবেলা, যে আমি যেটা দেখেছি, ওই আশপাশে যারা তখন ছিল চেনা জানা ওরই, তোমরাও কি দেখেছো ওটা, নাকি আমি কোনো হ্যালুসিনেট করেছি? ওরাও দেখেছো ওই সেম জিনিস। ওই সময় দেখছে যজ্ঞটা হচ্ছে, যজ্ঞকুণ্ডের পাশে না, আশপাশেই, যজ্ঞকুণ্ডের তো একপাশেই খাল তোমার, ঠিক আছে, নোংরা, ওই আশপাশে না তোমার ভূত দেখা। বলছিলাম যে তোমাকে আজকে পডকাস্টে আমাদের অফ ক্যামেরা তোমাকে বলছিলাম যে ভূত কিন্তু দেখতে পায় না কেউ, যারা দেখে তারা হয়তো হ্যালুসিনেট করে, ভূত দেখা যায় না। ওরা দেখছে কালো ছায়া, একটা হিউম্যান বিংয়ের মতো একটা হিউম্যান শেপের একটা কালো ছায়া, একটা না, আমি ভুল বললাম, একটা না, 3-4টে কালো ছায়া, 3-4টে কালো ছায়া ওই যেই রাউন্ডটা ছিল, যেই কুণ্ডলিটা গোল যেই সেটা ছিল, ওইটার আশপাশে রাউন্ড কাটছে, আচ্ছা, আশপাশে ঘুরছে। এটা কিন্তু মানে এটা একদম পুরো খোঁজ খবর নিয়ে, মানে একদম ভেরিফাই করা যে হ্যাঁ এটা হচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছিল, এটা ওই ওখানে লোকাল যেই লোকজনগুলো ছিল তারাও দেখেছে। এটা বেশ অনেকক্ষণই হয়েছে, তারপরে আবার নর্মাল হয়ে গেছে, মানে তারপরে মানে ওই গোল করে ঘোরার পর, মানে ওরা ওই ছায়াগুলো গোল করে কিছুক্ষণ ঘোরার পর ঘোরা বন্ধ করে দিয়ে একটা সাইডে পুরো পরপর লাইন দিয়ে 3-4 জন দাঁড়িয়ে গেছে। ওই রকম মোস্ট প্রবাবলি, আমি তোমাকে বলছি, মোস্ট প্রবাবলি 3টে ছায়া ছিল, ঠিক আছে, 4টে না, 3 জন ছিল, 3 জন ওরকম হিউম্যান শেপের একটা মানে কালো শ্যাডো। তুমি ওখানে হাত বুঝতে পারবে, 2টো হাত, 2টো পা বুঝতে পারবে, মাথা বুঝতে পারবে, তুমি কি বুঝতে পারবে না, চোখ, নাক, মুখ কিছু পড়ে আছে কিনা কিছু বুঝতে পারবে না, শুধু একটা ব্ল্যাক ডার্ক একটা শ্যাডো তুমি দেখতে পাবে, যেটা ভার্টিক্যাল দাঁড়িয়েছে, হাঁটাচলা করছে। এই জিনিসটা ওরা দেখতে পাওয়ার পর আবার কিছুক্ষণ যখন যজ্ঞের প্রায় শেষের দিক, ঠিক আছে, এবার একটা জিনিস কি দেখবে, যখন এইসব জিনিস কাটানো হয় না, যারা তান্ত্রিকরা থাকে তারা ঠিক বুঝতে পারে যে কাটানো হচ্ছে, তারা ঠিক বুঝতে পারে, তারা কি করে বলো তো, এটাকে আটকানোর চেষ্টা করে। ঠিক আছে, তো ওই সময়টাতে আটকানোর চেষ্টা কিভাবে করবে, অনেক কিছুভাবেই করা যাবে, ভয় দেখাতে পারবে, ঠিক আছে, কাকে ওখান থেকে তুলে সরিয়ে দিতে পারবে, যজ্ঞ বন্ধ করে দিতে পারবে, আশপাশের জিনিসপত্র তছনছ করতে পারবে, এতটাই শক্তি তাদের কাছে থাকে, কারণ এই জিনিসটা যখন সে করতে পারে তার কাছে প্রচুর শক্তি। এইবার কি হয়েছে, যজ্ঞ হচ্ছে যখন শেষের পথে, হঠাৎ তখন কটা বাজে, তখন হয়তো তোমার 2:30 এরকম বাজে, ঠিক আছে, ওই সময় এবার ওখানকার লোকেরা না অত মানে ওই সময় হয়তো জেগেছিল, বা হয়তো ওই দিনকে ওই যজ্ঞটা হচ্ছিল বলেই যে কজন শুরুতেই দেখেছিল যজ্ঞ হবে, সে কজন হয়তো থেকে গেছিলো কী হচ্ছে দেখার জন্য। এবার কি হয়েছে, ওই কজন দেখছে একদম শেষের পথে, ঠিক আছে, ওই কজন মানে বিশাল মেনলি দেখে আমাকে, মানে বিশালের পার্সপেক্টিভ থেকে আমি বলছি, যে ওই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওরাও দেখছে লাইক
যদি তুমি কোনো একটা মেয়ের, কোনো একটা ধরো যদি মহিলা বা কোনো একটা মেয়ে, তার তো বড় বড় চুল হবে, তুমি যদি তার মেয়েরা যখন খোপা পাতে তখন কি হয়, চুলটাকে এরকম করে পাকায়, ঠিক আছে? বিশাল দেখছে মামির, ওই বিশালের মামি মানে কালুবাদার ওয়াইফের চুলটা এরকম পেছন দিকে আসলো, মানে কেউ টানলো। তুমি জাস্ট ইমাজিন করো ওই মামির পেছনে কেউ বসে আছে, সরি কেউ দাঁড়িয়ে রয়েছে, মামির চুলটাকে এরকম করে টেনে ধরে আছে, চুলের শেপটা যেরকম হবে এক্স্যাক্টলি সেরকম শেপ, কিন্তু পুরো ফাঁকা। ওর মামির পেছনে কেউ নেই, মামির চুলটা এইরকম ধরে মানে একদম টেনে রেখে দিয়েছে কেউ, মামি মাথাটাকে এরকম করে রেখে দিয়েছে, ঠিক আছে? টেনে ঝটকা মারছে, এদিক ছড়াচ্ছে ওদিক ছড়াচ্ছে, এইগুলো কন্টিনিউয়াস হচ্ছে। আর যখনই এগুলো শুরু হচ্ছে থেকে বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে, এমন না যে কন্টিনিউয়াস শুরু হয়ে চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে। ইভেন একসময় ওর মামিকে ধাক্কা মেরে দিয়েছে, লিটারেলি কেউ নেই, ওর মামি চুল এরকম টেনে রেখে দিয়েছে, হঠাৎ পড়ে গেল। এবার এই জিনিসগুলো বিশাল দেখেছে, যোগ্য হয়ে গেছে। যোগ্য হয়ে যাওয়ার পর যিনি সাধিকা ছিলেন উনি বলছেন যে দেখ করলাম, হলো, কমপ্লিট হলো। এবার যখন যজ্ঞটা হয়ে গেছে, এটা মিস করে গেছি বলতে, যখন যজ্ঞটা হয়ে গেছে কালুবাদাও শান্ত হয়ে গেছিলো। কালুবাদাও মানে কাইন্ড অফ মানে একটা অসুস্থ, ধরো চোখ খুলতে পারছে না অনেকদিন ধরে, অসুস্থ একটা পার্সন যেরকমভাবে বসে থাকবে, এরকমভাবে কোনোভাবে বসে আছে, এরকমভাবে কালুদা বসে আছে। কালুদার ওয়াইফ যেরকম স্বাভাবিক ছিল সেরকম স্বাভাবিকই রয়েছে। এবার না খুব ওরা তো ভয় তো পাবেই, কারণ এরকম আনন্যাচারাল জিনিসপত্র হলে তো মানে মাথা খারাপ করা। ওরা ওখানে থাকতে পেরেছিল কারণ তুমি দেখবে যখন এইসব কাজ করা হয়, যাদেরকে নিয়ে কাজ করা হয়, ধরো সে যদি কোনো সাধারণ মানুষ হয় তাদের প্রোটেকশন তৈরি করে দেওয়া হয় কিন্তু, ঠিক আছে? ওদেরও ওখানে প্রোটেকশন তৈরি করা হয়েছিল বলেই ওদের সঙ্গে কিছু হয়নি। যেমন শুধু ওই চুলটা ধরেই টানতে পেরেছে, হয়তো পজেসও করে নিতে পারতো, যদি প্রোটেকশন না থাকতো তাহলে পজেসও হয়ে যেতে পারতো। তো মামি ঠিকই ছিল। যজ্ঞটা যখন হয়ে গেছে, এবার ভোরবেলা মানে তোমার ভোর রাত্রিতে যজ্ঞ শেষ হয়েছে, অত রাতে তো আর কেউ কোথাও যেতে পারবে না। তো ওই যিনি সাধিকা ছিলেন উনি ওই তোমার ওই কালবাদাদের বাড়িতেই উনি চলে যান, মানে ওনাদের বাড়িতেই উনি যান, গিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালে যাবেন বলে উনি ঠিক করেছিলেন। তো ওই সময় ওই সাধিকা উনি বলছিলেন যে যোগ্যতা হয়েছি, অনেক বাধা আসছিল, তাও মায়ের কৃপায় করে নিয়েছি। তোদের যেই বেঁধে দিয়েছিলাম বাঁধনটাও কাজ করেছিল বলে তোর কিছু হয়নি, না হয়তো তোর কোনো ক্ষতি হতে পারতো। এইবার দেখ আমি কোনো লুকাবো না, কোনো এমন কিছু বলবো না যাতে তোদের পরে গিয়ে তোদের অসুবিধা হয়। আমি এখনই বলে দিচ্ছি, যজ্ঞ করেছি, কাজ সম্পন্ন হয়েছে ঠিকঠাকভাবেই, 50-50 চান্স, 50-50, কারণ এতটাই ডেডলিয়েস্ট থিং করে দিয়েছে, মানে ওটা থেকে বেরানো মানে ধরো তোমার মৃত্যু অনিবার্য। কারণ একটা মানুষের শরীর থেকে যদি আত্মা বের করে না হয় তাহলে কী হবে, কী থাকবে? তার শুধু বডিটাই পড়ে থাকবে, না তার চেতনা থাকবে, না তার কিছু থাকবে, মরা সে। তো 50-50 চান্স, বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে। তো কীভাবে বুঝবে কী হবে, এটাও তো একটা ব্যাপার থাকে। মানে হঠাৎ করে যদি হয়, মানে দেখো এইসব কথা তো আর মানে এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে তো আর বলেনি, উনি গল্পের মাধ্যমে ইন্টারলেকচুয়াল কথাবার্তার মাধ্যমে উনি এগুলো বলেছেন। তো উনি বলেছেন যে তোর স্বামী এখন ঠিক হয়ে গেছে, কাজ সম্পূর্ণ করে দিয়েছি, যদি ও কাল থেকে কোনো স্বপ্ন না দেখে, কোনো স্বপ্ন যেগুলো দেখছিল সেগুলো যদি না দেখে, মানে ওই স্পেসিফিক্যালি বলির স্বপ্নটা, ওইটা যদিও না দেখে তাহলেও বেঁচে গেল। যদি ওইটা দেখে আবার, তাহলে ও কিচ্ছু করার নেই, আমার হাত পুরোপুরি বাঁধা। কারণ দেখো ও তো একজন মায়ের সাধিকা, উনি তো আর প্রেত সাধনা, এবার কী বলতো, যারা না মায়ের সাধনা করে, যারা ভালো দিকে সাধনা করে, তারা না প্রেত সাধনা করতে পারে না। তো উনি তো আর চাইলেও ওইভাবে ওই প্রসিডিওরে কাজ করতে পারবে না, উনি ভালোভাবেই করার চেষ্টা করেছে। তো এবার ওই সময়টাও না তোমার ওই কালুবাদা মানে ওনার শারীরিক কন্ডিশন এমন হয়ে গেছিলো, যদি ওই যজ্ঞটাও যদি না হতো তাহলেও হয়তো উনি বাঁচতে পারতো না, হয়তো ম্যাক্সিমাম 1-1.5 মাস হয়তো উনি সার্ভাইভ করে যেত খুব ট্রিটমেন্ট চালিয়ে। তো এমন হয়ে গেছিলো মানে পুরো বিছনার সঙ্গে মিলিয়ে গেছিলো, একটা হাট্টা একটা কালো একটা মানে দেখবে একটু মানে শ্যামবর্ণ একটা লোক, ভুঁড়ি রয়েছে, একদম বিজনেসম্যান যেরকম দেখতে লাগে সেরকম চেহারা। উনি পুরোপুরি মানে রোগা হয়ে গেছে, মানে গায়ের রঙটাও ওনার যেরকম কালো ছিল ওটা যেন আরও কালো হয়ে গেছে, মানে চামড়াগুলো পুড়ে গেছে একরকম বলতে পারো ওই সময়টাতে।
যখন ওই যজ্ঞটা হয়েছিল ওই দিনগুলোতে, ওই সময়ের দিনগুলোতে ওনার ওরকম অবস্থা ছিল। তো মোটামুটি উনি তো বললো এরকম, তো উনি কিছু দক্ষিণাও নিয়েছিল, বাট যেটুকু নিয়েছিল যদি কালুদাদা বেঁচে যেত, যদি উনি বেঁচে যেতেন, তাহলে হয়তো আমি এই এখন তোমার এখানে বসে একটা কথা বলতে পারতাম যে সব সাধিকা বা সব তন্ত্র সাধক বা সাধিকারা কিন্তু খারাপ হয় না। সবাই কিন্তু এখানে ইনকামের জন্য কাজ করছে না, সবাই কিন্তু নিজের পেট চালানোর জন্য কাজ করে না। কিছু লোক এমন আছে যারা ভালো চেয়ে কাজ করে। তো উনি এরকম টাইপেরই একটু কিছু দক্ষিণা উনি নিয়েছিলেন। তো বলেই দিয়েছিল 2 দিন তুই দেখ কি হয়। তো প্রথম দিন তো ওই তোমার কিছুই ফিল করেনি। প্রথম দিন কালুদাদা একটা ঘোরের মধ্যেই ছিল, সারাদিনই ঘুমিয়েছে ওই দিনটা পুরো। তারপরের দিন রাত্রেবেলা কালুদাদা আবার সেই একই স্বপ্ন দেখে আবার এরকম চিৎকার করে পুরো বাড়ি মাথায়, ঠিক আছে, উঠে গেছে ঘুম থেকে উঠে। এবার ওই সময়টা না কালুদাদার এতটাও শরীরে তখন জোর ছিল না যে লাফ দিয়ে উঠবে, উনি ঘুমের ঘরেই চিল্লিয়ে উঠেছে। ঘুমটুম ভেঙে গেছে। ওই যে উনি চিল্লিয়েছে ওই সময় মামি, মানে ওই যে কালুদাদার ওয়াইফ ছিল, উনি হাউমাউ করে কাঁদছে, কারণ উনি তো জানে কি হতে চলেছে। উনি হাউমাউ করে কাঁদছে, মানে দিশা খুঁজে পাচ্ছে না কি করবে। কারণ বলেছিল যে স্বপ্নটা যদি না দেখে তাহলে তো ঠিক, যদি স্বপ্ন দেখে তাহলেই কিন্তু আর নেই। এইবার ঠিক যজ্ঞটা হয়েছিল 3 দিনের মাথায় সন্ধেবেলা, বিকেলবেলার দিকে, ওরকম সন্ধেবেলা বিকেলবেলার সময়টাতে কালুদাদার ওয়াইফ কালুদাদাকে, দেখো যতই শুনুক যে ওনার বেশি দিন নেই, তাই বলে কি ছেড়ে দেবে? ফেলে তো রাখবে না। যা করতো সেগুলোই করে ওনার স্বামীকে, তখন না কালুদাদা নিজের হাতে খাওয়ার ওই পাওয়ার জোরটুকুও ছিল না। কালুদাদাকে খাইয়ে দিতে হতো, জামা কাপড় পরিয়ে দিতে হতো, বিছানা থেকে উঠতে পারতো না, হাঁটতে পারতো না ঠিক করে, যে মানুষটা দৌড়াতো এরকম মানুষটা। তো সন্ধেবেলা মামি ওনাকে, কালুদাদার ওয়াইফ ওনাকে পুরো রেডি করে দিয়ে বিছানাতেই, আবার যেহেতু উনি বসতে পারতো না, শরীর খারাপ, মাথা ভার হয়ে থাকতো, প্রলাপ বকতো, উনি শুয়ে দিয়ে উনি দোকানে চলে আসেন। বাড়িতে ওনার বৃদ্ধ মানে শাশুড়ি মা, শ্বশুর ছিলেন, কালুদাদার মা বাবা যিনি, ওরাও ছিলেন। তো উনি ওয়াইফ দোকানে চলে আসেন বেশ অনেকক্ষণ, ধরো তোমার ওই রাত 10টা কি 10:30 কি 11টা এরকম হবে, মানে ওই 10টা থেকে 11টার মধ্যে কোনো একটা সময় কালুদাদার দোকানে ছুটে বিশাল এসে কালুদাদার ওয়াইফকে জানায় যে মামা আর নেই, মামা মারা গেছে। এইবার বলি আরেকটা জিনিস, বিশালকে তো খবর দিয়েছে ওদের বাড়ি থেকে, কারণ কালুদাদার বাড়িতে তখন সেই সময় বিশালের দাদু আর দিদা ছিল, ওরাই খবর দিয়েছে বিশালের মাকে। বিশাল খবরটা পেয়ে ওনার ওয়াইফকে জানাতে এসছে, ওর মামিকে, মানে কালুদাদার বউকে জানাতে এসছে। ওনার ওয়াইফ তখনও ওনার স্বামীকে মৃত অবস্থায় দেখেনি। যখন দোকানে খবরটা পেয়েছে, উনি বাড়িতে গেছেন, গিয়ে দেখছেন মানে এরকম 4 হাত পা ছড়িয়ে হা হয়ে, মানে মুখটা খুলে, চোখ মুখ খুলে, মানুষ যেরকম মারা যাওয়ার সময় দেখবো অনেকের চোখ খোলা থাকে, অনেকের মুখ খোলা থাকে, ওরকম চোখ মুখ দুটোই একসঙ্গে খুলে এরকমভাবে পড়ে রয়েছে বিছানার মধ্যে। আর বিছানার মধ্যে উনি টয়লেট করে দিয়েছেন। আর ওনার জিভ বেরিয়েছিল, ঠিক আছে, জিভ বেরিয়েছিল, মুখ থেকে ফেনা ঠানাও ছিল এইসব জায়গায়। মানে ওই সিচুয়েশানটা এমন, ওনার কন্ডিশন ছিল, মানে ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে যেভাবে উনি মারা গেছেন হয়তো বিভৎস কিছু একটা ভয় পেয়েছে। ওনার চোখ, মানে চোখ যেন, মানে চোখগুলো যেন বড় গোটা হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে ওরকম অবস্থায়, মানে ওই জীবনটা যেন মানে ভেতর থেকে ধাক্কা মেরে বেরিয়ে গেছে ভয় এরকম। তো এবার যা হয় ওরকম, সবাই কান্নায় একাকার অবস্থা, বাড়ি ফাড়ি সব পাড়ার লোকজন সবাই এসছে। তো এরপর তোমার শেষকৃত্য করা হয়, কারণ কি এটাই ছিল হচ্ছে মেন ঘটনা। এটা নিয়ে না আমি না অনেক সময়, মানে আমার কাছে যখন ঘটনা আসে, আমি কিছু লজিক বার করার চেষ্টা করি, এটা থেকে হয়তো হতে পারে এরকম, বা কিছু ন্যারেশন ভেবে বলার চেষ্টা করি। আমি যখন এই ঘটনাটা শুনেছিলাম, আমি এই ঘটনাটার এন্ডে না আমি কিছু বলতে পারিনি। কি বলবো, আমি কোনোদিন এরকম ঘটনা কোথাও শুনেছি না, কোনোদিন এরকম কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি না, কিছু প্রত্যক্ষ করেছি অন্য কারোর জীবনে। তো আমি পুরোপুরি, আমি ইভেন আমাকে কল করেই অ্যাকচুয়ালি আমাকে লিখে পাঠিয়েছিল প্রথমবার। আর এত যেহেতু বড় ঘটনা না, ওই গুছিয়ে পড়াটা না খুব চাপের হয়ে যায়। তো কি হয়, আমি কি করি, কোনো ঘটনা যদি কয়েকটা লাইন যদি পড়ে যদি একটু সাসপেন্স লাগে বা যদি একটু ক্রিপি লাগে, আমি কি করি, ওনাকে ফোন করে ঘটনাটা শুনি, যে পাঠায়। যখন বিশালকে ফোন করেছিলাম, বিশাল যখন আমাকে কন্টিনিউ ঘটনাটা শোনালো, আমি লাস্টে এরকম একটা শ্বাস ছাড়লাম,
বিশাল বলছে দাদা শুনছে, মানে শুনলে ঘটনাটা? আমি বললাম শুনলাম, কিন্তু বিশাল তুই বিশ্বাস কর, মানে আমি নেভার এভার, আমি জাস্ট শকড। মানে আমার লিটারেলি আমি ফোনটা ধরে আছি, আমার হাতটা এরকম তখন কাঁপছে, এরকম কাঁপছে। মানে এইটা ভেবে আমার ভয় লাগছে যে আমি অ্যাজ আ পার্সোনালি আমি স্পিরিচুয়াল কিছুটা হলেও চেষ্টা করি, ঠাকুর ভক্ত, শিব ঠাকুর ভক্ত, আমি কিছুটা হলেও চেষ্টা করি তাকে মানার, তাকে মেনে চলার। তো এই থ্রুতেও কী হয় না, অনেক সাধু, অনেক সন্ন্যাসীদের সঙ্গে আমার অনেক সময় পরিচয় হয়, কোনো কারো থ্রুতে বলো, ঠাকুর বাড়িতে আমি যাই। তো মানে আমি না, মানে আমার তখন হাতটা কাঁপছিল একটাই কথা ভেবে, যে দেখো কালুয়াদা কিন্তু ওনার কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক কীভাবে হয়, তো ওনার কোনো জিনিস লাগে, তাই না? ওনার কোনো জিনিস লাগে। কালুয়াদা কিন্তু ওনাকে কিছু কিন্তু দেয়নি, কালুয়াদা নিজের কিছু। ভাবো তো যদি এরকম কিছু আমাদের সঙ্গে হয় তখন আমরা কী করবো? মানে তুমি ভেবে দেখেছো? আমার এইটা ভেবেই আমার হাত ফাত কাঁপছিল ওই সময়। আর কিছু যে বলবো যে ভাই কিছু বুঝতে পারছি যে খারাপ লাগছে, মামার সঙ্গে এরকম হয়েছে, মানে আমি না এগুলো মানে নেই আমার তখন মাথাতেই নেই এগুলো। আমার তখন মাথায় যে মানে আমি কী শুনলাম, মানে খুব মানে অবাক হয়ে গেছি আমি, স্পিচলেস, মানে টোটালি স্পিচলেস। মানে মানুষ জাস্ট একটা সামান্য জিনিস করবে বলে একটা তান্ত্রিকের কাছে গেল, তার তান্ত্রিককে না পেয়ে, আর সেই কি করলো, তার মানে সেই তান্ত্রিক তার নিজের ফায়দাটা দেখে নিল। কতটা ফালতু আমি বলতে পারি, মানে নিচ, মানে একদমই নিচ। উনি হয়তো আমার বেসিক্যালি পার্সোনালি এখন যখন ঘটনাটা মাথায় আসে তখন হয়তো ভাবি উনি হয়তো মানে তন্ত্রটা হয়তো শিখেছেনই উনি এই কাজগুলো করার জন্য। আলটিমেটলি কিন্তু এদের লাইফও খুব একটা ভালো হবে না, মানে হওয়ার নয়। তুমি দেখবে এদের আফটার ডেথ এদের লাইফ খুব স্ট্রাগলফুল হয়। যেমন মানুষ বলে না, মানুষ মারা যাওয়ার পর তাদের কর্ম বিচার করে তাদের স্বর্গ অথবা নরক হয়। কিছু কিছু মানুষের না নরকের থেকেও, মানে নরকে যেই কষ্টটা ভোগ করতে হয় সেটা একদমই খুব খুব খারাপ থেকেও খুব খারাপ হয়। আর কি ইনফ্যাক্ট আমি যেটা শুনেছি, মানে অফ ক্যামেরাই শুনেছি, একজন বলেছিল যে তান্ত্রিকরা যারা এই লেভেলের নিচে নেমে কাজ করে, মানে এটা তো একদমই নিচে, মানে একটা লোককে চেনে না জানে না এইসব করে দিল। হ্যাঁ, ম্যাক্সিমামই তাই করে যদিও। হ্যাঁ, বাট অন্য সময় কি থাকে, ক্লায়েন্ট থাকে, এই থাকে, এদের জন্য করে, পয়সার জন্য, বাট এই তো চেনেই না। যাই হোক, বাট এরাও কোথাও না কোথাও ওই লোকে গিয়ে, মানে প্রেত লোকে গিয়ে স্টাক হয়ে যায়, আটকে যায়। মানে ওরা নতুন জীবনটা ওদের পেতে হয়তো অনেক হাজার বছর লেগে যায়। আর আমি কোনো জায়গায় শুনেছিলাম যে এদের মানে যে যারা এই কাজগুলো করে ওদেরও তো একটা বংশ থাকে, যারা ধরো একদম সাধু সন্ন্যাসী হয় তারা তো একদম ছেড়ে চলে যায়, সংসারে ত্যাগ করে চলে যায়। যারা ধরো অনেকে এরকম থাকে যারা মানে একটা বাড়ির মধ্যে থাকছে, একটা বাড়ির মধ্যে কাজ করছে, বাড়ির বাইরে গিয়েও করছে, বাড়িতে আসছে, এদের না আপকামিং যে জেনারেশনগুলো এরা মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়। একটা মানে ঋণ হয়ে যায় এদের উপর, একটা কাইন্ড অফ পিতৃদোষ, যেটা ঋণ কাজ করে এদের উপর, যে তোমার বাবা বা তোমার কাকা বা তোমার দাদু যেটা করেছে তোমাদেরকে সেটা ভোগ করতে হবে। এক্স্যাক্টলি। কি বলবো, এই সব ঘটনা শুনে আর কিছু আমার কাছে বলার থাকে না সত্যি। মানে তোমার যেটা আমি হয়তো ফিল করছি, তুমি হয়তো মানে তুমি নিজেও স্পিচলেস হয়ে যাচ্ছ। মানে আমি চুপচাপ বসে রয়েছি, মানে কিছু বলার নেই। আমি শুধু ভাবছি একটাই জিনিস, একটা সাধারণ ভালো মানুষকে কেউ এরকম করতে পারে, মানে নিজের স্বার্থের জন্য। এবার দেখো উনি ওনার স্বার্থটা দেখেছিল কেন বলো তো? উনি তো ওই প্রেত চালনা করতো, খারাপ কাজগুলো করতো, ওখান থেকে তো ওনার একটা আর্নিং আসতো, তাই না? উনি ওনার নিজের স্বার্থের জন্য এইভাবেই হয়তো, জানি না, এবার উনি হয়তো কালুয়াদার আগেও হয়তো উনি কারোর সঙ্গে করেছে এরকম, বা হয়তো এখনো হয়তো উনি করে যাচ্ছে। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনিও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে দেখুন, ওই নাম্বারে আপনার পুরো ঘটনাটা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনিও আসতে পারবেন এবং এরকমই ঘটনা শোনাতে পারবেন। আবার আমরা পরের সপ্তাহে আসবো নতুন কোনো ঘটনা, নতুন কোনো পডকাস্ট নিয়ে। আর অবশ্যই জানাবেন, বারবার বলছি এরকম ঘটনা খুব একটা আসে না। দেখো আমি জানাবেন। হ্যাঁ বলো। আমি সরি তোমাকে না বলো। হ্যাঁ বলছিলে, আমি এইটুকু বলতে পারি, তোমার মানে এই ঘটনাটা হয়তো মানে খুব রেয়ার পার্সন যারা একদমই স্পিরিচুয়াল, এই কনসেপ্টটা হয়তো তাদেরই হয়তো মানে তাদেরই হয়তো জানা যে এরকম জীবন্ত মানুষেরও আত্মা বার করে নেওয়া চায়। মানে আমি জানতাম না। যাই হোক, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে।
আর বারবারই বলছি, এই ঘটনাটা আমারও একটু অদ্ভুত লেগেছে, আপনারাও জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে।